ওকে, রেকর্ডিং চালু হয়েছে তাই না? এখন দেখি কি হয়। তো তোর স্লাইডের হচ্ছে যে এরকম ভাবটা নেওয়ার একটি কারণ, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ পুরোনো জিনিস, ঠিক আছে, তাই একটু দাগ কাটা ছেঁড়া বেড়া আসলে জিনিসটা নিছি, বুঝছিস? তো আমি হচ্ছে যে তোর এই কি বলে যে এই ল্যাঙ্গুয়েজটা নিয়ে আসলে আমি মানে আমাদের টপ আজকে যে তোর মাইক্রো প্রসেসর অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, এটা নিয়ে আসলে মেন কথা বলবো না। যতটুকু জিনিস হচ্ছে তো কোড করার সাথে মানে হচ্ছে সংযুক্ত, ততটুকু জিনিস নিয়ে কথা বলবো। ফার্স্ট স্লাইডে কি আছে দেখি, যে আমরা যেহেতু কোড দেখছি সবাই, কম হোক বেশি হোক কোড কিছুটা দেখছি। আমাদের অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের কোড গুলা বা যেটা আমরা স্টেটমেন্ট বলি, এটা তো দুটা ভাগে ভাগ থাকে। একটা হচ্ছে ডিরেক্টিভ আর একটা হচ্ছে ইনস্ট্রাকশন। তো আমাদের যে কোড স্যার দেখাইছে, আমরা প্রথমে দেখছি যে এক ধরনের ডিরেক্টিভ আছে, এটা হচ্ছে মডেল। এই মডেলটা কি? এই মডেল ডট মডেল, এটা হচ্ছে এক ধরনের ডিরেক্টিভ স্টেটমেন্ট। এইখানে বলে দেওয়া থাকে যে আমরা যে কোডটা করতে যাচ্ছি এইখানে কতটুকু মেমোরি লাগে, তাহলে কি লেখলে কি হবে। প্যাটার্নটা এরকম বা স্ট্রাকচারটা হচ্ছে এরকম, প্রথমে লিখতে হবে ডট, তারপর লিখতে হবে মডেল, তারপর হবে সাইজের নাম। সাইজের নাম বলতে কি আমরা আসলে স্পেসিফিক বলতে পারবো না, এত কিলোবাইট, এত কি, এত মেগাবাইট, এগুলো কিছু বলতে পারবো না। যেটা আমরা বলতে পারবো যে আমাদের কাছে টেকনিক্যালি 5টা, তবে আরো কয়েকটা আছে যেগুলো আসলে অতটা হিসাবের ভিতরে আনে না, এই নাম বলে দিতে হবে। যদি আমরা বলে দিই যে ডট মডেল, তারপর যদি বলি স্মল, তাহলেও যেটা ধরে নিবে যে এক মেমোরি সেগমেন্ট পরিমাণ ডাটার জন্য হচ্ছে ধরে রাখবে, আরেকটা মেমোরি সেগমেন্ট হচ্ছে যে কোডের জন্য বরাদ্দ করবে। একটা মেমোরি সেগমেন্ট বরাদ্দ করবে হচ্ছে ডাটার জন্য, আর একটা মেমোরি সেগমেন্ট বরাদ্দ করবে কোডের জন্য। ডাটা বলতে কি, এই যে আমরা তো কনস্ট্যান্ট ডিক্লেয়ার করি, হ্যাঁ, তারপর হচ্ছে যে তোর ভেরিয়েবল ডিক্লেয়ার করি, এগুলো হচ্ছে ডাটা, র ডাটা বলতে পারিস। আর কোড বলতে কি, যেটা হচ্ছে যেটা আমাদের মূল কাজে যাবে, যেটা মেশিনের ইঞ্জিন ঘোরাবে। আচ্ছা, তো এক সেগমেন্ট পরিমাণ, এক মেমোরি সেগমেন্ট পরিমাণ হচ্ছে ডাটা আই করবে, আর এক মেমোরি সেগমেন্ট পরিমাণ কোড। মজার একটা ব্যাপার আমার হচ্ছে যে এখানে যতগুলো স্লাইড বানাইছি, আমি এই স্লাইডটার পিছনে সময় দিচ্ছি সবচেয়ে বেশি, মানে জাস্ট এই স্লাইডটা। কেন? সেটা হচ্ছে যে এই যে মেমোরি সেগমেন্ট, তো কিছুক্ষণ পর হোক আর এখন হোক তোদের কাছে একটা প্রশ্ন আসবে যে এক মেমোরি সেগমেন্ট মানেটা কি, এটা আসলে কি করে। তাহলে এক মেমোরি সেগমেন্ট এটা আসলে হচ্ছে 64K এর সমান বা কিলো বিটের সমান, 64 কিলোবিটের সমান। তো এই যে 64 কিলোবিট, এখন তোদের কাছে প্রশ্ন হবে যে রেজিস্টার তো 2 টু দি পাওয়ার 16 বিট থাকে, 16 বাইট থাকে, ওখানে 64 কিলোবিট হবে। কিন্তু মেমোরি তো আসলে আমাদের যে মাইক্রো প্রসেসরটা আছে এর মেমোরি কিন্তু আসলে হয় 20 বিটের, মানে হচ্ছে যে 1 MB এর জায়গা। তাহলে সেখান থেকে আসলে 2 টু দি পাওয়ার 16 কেন অ্যাক্সেস হতে যাবে। তাহলে আমি একটা জিনিস মনে করে দিতে চাই, স্যার ওই কথাটা বলছে, সেটা হচ্ছে যদিও আমাদের মেমোরিতে 2 টু দি পাওয়ার 20 বা 1 মেগাবাইট পরিমাণ হচ্ছে ডেটা রাখা যায় প্রতিটা প্রতিটা সেগমেন্টে, কিন্তু যেহেতু আমাদের প্রতিটা রেজিস্টার 2 টু দি পাওয়ার 16 বা 16 কিলোবাইট বা কিলোবিট পর্যন্ত হচ্ছে ডেটা অ্যাক্সেস করতে পারে, তাহলে মেমোরি যদি 1 MB, কিন্তু ও ওইখান থেকে অ্যাক্সেস করতে পারবে ওই 2 টু দি পাওয়ার 16 পর্যন্তই। এর মানে হচ্ছে যে একটা মেমোরির যে সেগমেন্ট 2 টু দি পাওয়ার 20, এর মানে হচ্ছে যে এটাকে 2 টু দি পাওয়ার 16 চারটা হচ্ছে সেগমেন্টে ভাগ করা যায়। এরকম চার ডাটা বাসটা যেহেতু 20 বিটের হয়, ডাটা বাসটা তোর হচ্ছে যে এরকম 2 টু দি পাওয়ার 16 চারটা হচ্ছে যে সেগমেন্ট নিয়ে আসবে। কিন্তু যে কোনো একটা রেজিস্টার যে কোনো একটা সেগমেন্ট নিয়ে কাজ করতে পারবে, একসাথে চারটা সেগমেন্ট নিয়ে কাজ করতে পারবে না। তাহলে আমরা হচ্ছে যে বোঝার পরিপ্রেক্ষিতে এটাই বুঝবো যে এক মেমোরি সেগমেন্ট সমান সমান হচ্ছে 2 টু দি পাওয়ার 16 বিট হচ্ছে 64K বিট, মানে কিলোবাইট বা বিট। এখন স্মল বলতে বোঝায় যে ডাটার জন্য এরকম একটা একটা মেমোরি সেগমেন্ট ধার্য করবে, আর হচ্ছে কোডের জন্য একটা মেমোরি সেগমেন্ট ধার্য করবে। মিডিয়ামের জন্য কি করবে? যদি আমরা বলি যে হচ্ছে মডেলটা হবে মিডিয়াম, তাহলে ধরে নিবে যেখানে ডাটার জন্য একটা মেমোরি সেগমেন্টই লাগবে, কিন্তু কোডের জন্য আমাদের মাল্টিপল মেমোরি সেগমেন্ট লাগতে পারে। যদি বলি কম্প্যাক্ট, তাহলে বুঝবে যে আমাদের ডাটার জন্য মাল্টিপল মেমোরি সেগমেন্ট লাগবে, কিন্তু কোডের জন্য জাস্ট একটা মাল্টিপল, একটা মানে একটা হচ্ছে যে মেমোরি সেগমেন্ট লাগে। ওকে, যদি বলি লার্জ, তাহলে উভয়টাই হচ্ছে মাল্টিপল হতে পারে। ডাটার জন্য হচ্ছে যে মাল্টিপল মেমোরি সেগমেন্ট লাগতে পারে, আবার হচ্ছে কোডের জন্য মাল্টিপল মেমোরি সেগমেন্ট লাগতে পারে। এখানে এখন যদি মাল্টিপল এগুলো আমার কাজ, মাল্টিপল বলতে হচ্ছে একটা মেমোরি সেগমেন্টের চাইতে বেশি মেমোরি সেগমেন্ট ইউজ করবে, এটা হচ্ছে মাল্টিপল, মানে একের অধিক। আচ্ছা, হিউজ বলতে কি বোঝায়? ও হচ্ছে হিউজ আর লার্জ একই পর্যায়ে পড়ে, বাট হিউজের ব্যাপার হচ্ছে যে এই যে সেগমেন্ট, একটা সেগমেন্ট সমান যে 64K, হিউজের জন্য এইটার সাইজটা বাড়ানো যায়, মানে 64K চাইতেও বেশি ধার্য করা যায়, এই হচ্ছে ওর ব্যাপারে। কিন্তু এইটা এই হিউজের জন্য যেমন স্মল বললে হচ্ছে যে আমাদের
অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ একটা জিনিস ধরে নেয়, মানে ইন্টারনালি কিছু জিনিস বুঝে, মিডিয়াম বললে বুঝে নেয়, কম্প্যাক্ট বললে বুঝে নেয়, লার্জ বললে বুঝে নেয়। তো হিউজ বললে আলাদা কিছু করে না, হিউজ দিয়ে তাই করে যা লার্জ দিয়ে করে। কিন্তু এই যে সেগমেন্ট সাইজটা, এটা হচ্ছে যে ওই প্রোগ্রামারের বানায় দিতে হয়, ঠিক আছে, যে কিভাবে কি অ্যাক্সেস করবে, কোথায় যেতে হবে, ওইখানে মানে কাজটা একটু বাড়ে। তা আমরা আসলে স্মলে আসলে আমরা বদ্ধ থাকবো, এই পুরো সেমিস্টার জুড়ে আমাদের স্মলে কাজ শেষ হয়ে যাবে। ওকে, তো এরপরে আমরা যেটা ডিফাইন করি সেটা হচ্ছে স্ট্যাক। লিখতে হয় যে ডট স্ট্যাক, তারপর স্ট্যাকের সাইজ। তো আমরা মোটামুটি সাধারণত 100H দিয়ে স্যার এখানে কাজ করে যাই, তাছাড়া 300H দেওয়া যায়, মিনিমাম আমরা 100H দেই, ঠিক আছে। এখন যে স্ট্যাকটা কি কাজে লাগে, স্ট্যাকে দুটো কাজ আছে। একটা হচ্ছে আমরা যখন কোড করি তখন স্ট্যাকটা সরাসরি ইউজ করতে পারি কোনো কিছু পুশ করে রাখার জন্য, যেমন আমরা সিতে শিখছি, কোনো কিছু পুশ করে রাখার জন্য স্ট্যাকটা কাজে লাগে। স্ট্যাকটা আসলে বলে কি, যে স্ট্যাকের জন্য আমরা কতটুকু মেমরি ধার্য করবো, এটা হচ্ছে মূল কথা। এখন যদি বলি যে আমরা যদি আমাদের যে সাধারণ প্রোগ্রাম আছে, এগুলো হচ্ছে স্ট্যাক নাও লাগতে পারে, স্ট্যাক লাগে না সাধারণ প্রোগ্রাম গুলো, তাহলে কি আমরা এটা বলবো? হ্যাঁ বলবো, কারণ একটাই যে ওই যে কোডগুলো আছে ওরা নিজেরা নিজেদের ভিতরে কিছু কিছু সময় স্ট্যাক ইউজ করে ইন্টারনালি। তাহলে আমরা যদি মানে কোডের ভিতরে নিজেরা, মানে আমরা সরাসরি যদি স্ট্যাক ইউজ না করি, বাট এই কোডটা ইন্টারনালি স্ট্যাক ইউজ করতে পারে, তাই হচ্ছে সেফটির জন্য 100H স্ট্যাকের সাইজ দিয়ে দেওয়াই ভালো। ওকে, এরপর আসে আমরা ডাটা। এটা হচ্ছে, আচ্ছা আমি যে কটা বলতেছি এগুলো কিন্তু হচ্ছে সবই ডিরেক্টিভ, কারণ এগুলো দিয়ে কিন্তু কোনো ইনস্ট্রাকশন দেওয়া হয় না, এগুলো জাস্ট হচ্ছে যে কিছু জিনিস বানিয়ে নিচ্ছি। বা হ্যাঁ হ্যাঁ, ইব্রাহিম বল। হয়তো তোর হচ্ছে ও বলতে চাচ্ছিল, তোর হয়তো ইব্রাহিম কিছু বলছিলে? কেটে স্কিপ হয়ে যায় এমন প্রবলেম। আচ্ছা কন্টিনিউ কর। এখন 4G তে চলেছি, মোবাইলের ডাটা দিয়ে এতে বেশি কিছু করতে পারবো কিনা আমার মনে হচ্ছে না। আচ্ছা, ডাটায় আসি। আচ্ছা মোল্লা ভাই কোশ্চেন করছে, ডাটা আসি, কইছে যে ডাটাটা হচ্ছে কি, মোল্লা ভাই কোশ্চেন করছে এই দেখছো। ডাটা এই সেগমেন্ট আন্ডারে আমরা আসলে ভেরিয়েবল গুলো বলে দেই, তবে ভেরিয়েবল কি এখানে কনস্ট্যান্ট। হ্যাঁ বলে মোল্লা ভাই কোশ্চেন করছে দেখছোস। আচ্ছা, এইটা কি বল, হ্যাঁ তোর একটু বলিস না, আমি হচ্ছে তাহলে এখান থেকে বের হতে হবে। মানে 100H টা কি, ঠিক আছে এটা কি? না সেটাই তোর একটু পরে। আচ্ছা পড়ে শোনামু। ও আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে ওর মেমোরি। এই বলতে আসলে বোঝায়, বলছিস তো, আমি বলছি, সমস্যা নেই। 100H আসলে কি, 100H হচ্ছে যে কতটুকু জায়গা ও হচ্ছে ধার্য করবে। এখন H দ্বারা বোঝা হচ্ছে হেক্সাডেসিমেল। তাহলে এইখানে আসলে কি হচ্ছে, তাহলে হচ্ছে 16 পাওয়ার 0 0 এর জন্য, তারপর হচ্ছে নেক্সট 0 এর জন্য আবার 16 পাওয়ার 1, তারপর হচ্ছে 16 পাওয়ার 2। তাহলে 16 পাওয়ার 2 হচ্ছে খুব সুন্দর 256। তাহলে 256 হচ্ছে যে পরিমাণ জায়গা ও এখানে নিবে, এটা হচ্ছে 100H। এটা হলো বলে দেয় যে কতটুকু জায়গা ও ধারণ করবে। এখন 256 হচ্ছে ডেসিমেল, এটার হচ্ছে তুই বাইনারিতে নিলে যতটুকু বিট ও ধারণ করে ও ততটুকু বিটই ধারণ করবে। বুঝা গেছে? খুব সম্ভবত হচ্ছে যে তোর 2 টু দি পাওয়ার 8 বিট জায়গা ধারণ করবে, বা হচ্ছে যে এক এক বাইট জায়গা ধারণ করবে। ওকে, খুব সম্ভবত, আমার শিওর আমি মাথায় নাই। এটা বোঝায় হচ্ছে যে এটা হেক্সাডেসিমেলে লেখা, শেষে যদি আমরা কখনো এস লিখি এটা বোঝায় যে এই নাম্বারটা হেক্সাডেসিমেলে লেখা। আশা করি হচ্ছে ইব্রাহিমের কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। এটা জাস্ট সাইজ, কতটুকু জায়গা দখল করবে। ওকে আচ্ছা, এখন আসি আমরা ডাটা। এর আন্ডারে, ডাটার নিচে যা লেখা হবে সেখানে হচ্ছে যে আমাদের দুইটা জিনিস রাখতে পারি, এক হচ্ছে ভেরিয়েবল, আরেক হচ্ছে যে আমাদের কনস্ট্যান্ট। আমরা কিন্তু ওই যে সি যখন প্রোগ্রাম লিখতে গেছিলাম তখন কনস্ট্যান্টের দরকার হয়েছিল। আচ্ছা সি এর কথাটা বাদ, সি এর জিনিসটা মাথায় না আনি। এখন ভেরিয়েবল যদি ঘোষণা করতে চাই, কয়েক ধরনের ভেরিয়েবল ঘোষণা করা যাইতে পারে। একটা হইতে পারে যে ডিফাইন বাইট। যদি ডিবি টাইপের কোন রকম ভেরিয়েবল ঘোষণা করি, ওই ভেরিয়েবলটা হচ্ছে 8 বিট জায়গা দখল করবে, 1 বাইট সমান সমান 8 বিট এই জায়গাটা দখল করবে। আর যদি কোনো ভেরিয়েবলকে ডিফাইন ওয়ার্ড নামে আমরা ঘোষণা করি, এর মানে হচ্ছে 1 ওয়ার্ড জায়গা দখল করবে। তাহলে 1 ওয়ার্ড সমান কত? 1 ওয়ার্ড সমান হচ্ছে 2 বাইট বা 16 বিট। এটা হচ্ছে 1 বাইট, সরি 2 বাইট। 2 বাইট সমান হচ্ছে 1 ওয়ার্ড। এবার বলতেছে যে ডিডি, ডিডির মানে হচ্ছে যে ডিফাইন ডাবল ওয়ার্ড, মানে সিম্পলি 32 বিট। এরপর হচ্ছে ডিফাইন কোয়াড ওয়ার্ড, এর মানে হচ্ছে যে 4টা ওয়ার্ড। 4টা ওয়ার্ড মানে হচ্ছে 4 8
32 বিট। ওকে, ঠিক বলছি? এই না 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 না, 16 হবে, 16, 4 গুণ 16 হবে না? ওয়াট হ্যাঁ, তো 16 না, 4 তাহলে 4 গুণ গুণ 16 হবে। 16, 32 দ্বিগুণে 64 হবে, তাহলে 64 বিট। হ্যাঁ, 64 বিট হবে। ওকে, এরপর হচ্ছে ডিফাইন 10 বাইট। এর মানে এইটার আন্ডার হচ্ছে 10 বাইট জায়গা দখল করবে। মজার ব্যাপার হচ্ছে যে আমাদের ডিফাইন বাইট এবং ডিফাইন ওয়ার্ড এই দুইটা ভেরিয়েবল ছাড়া অন্য ভেরিয়েবল গুলো লাগবে না বললেই চলে, এবং নিচের এই ভেরিয়েবল গুলো খুব রেয়ারলি ইউজ হয়। এছাড়া হচ্ছে যে একটা সেগমেন্ট আছে, সেটার বলা হচ্ছে ইকিউ ইউ। এটার মাধ্যমে আসলে কি বলে যে বাম পাশে একটা আমরা নাম লিখি এবং ডান পাশে হচ্ছে যে একটা কনসেপ্ট দেই। এই ডান পাশে যা লেখা আছে বাম পাশেটা চিরন্তর সেভ হয়ে যায় ওই কোডটার জন্য, মানে কনস্ট্যান্ট, এটাই বোঝায় আমাদের কনস্ট্যান্ট। তো আমি যেটা করছি সেটা হচ্ছে যে এখানে কনসেপ্ট কতটুকু ক্লিয়ার আছে সেটা জানার জন্য কিছু প্রশ্ন রয়েছে। তো এরকম একটা ভেরিয়েবল বানাইলাম, যে ভেরিয়েবলটাই লেখা আছে ডিফাইন বাইট, তারপর কিছু আজগুবি জিনিস লেখা আছে। কি এটা আমি একটু বলে দেই। এখানে আসলে পরে যা লেখা আছে এই ভেরিয়েবল আসলে অ্যারে হিসেবে এটাকে হচ্ছে যে তোর করবে। যেমন 1h এটা ভেরিয়েবলের 0-তে আছে, তারপর হচ্ছে 0d2h ফর হেক্সাডেসিমাল, এটা যে মাথায় থাকে। 0d2h এটা আছে ভেরিয়েবলের দ্বিতীয় অংশে, তারপর হচ্ছে 5h এটা আছে ভেরিয়েবলের তৃতীয় অংশে, এবং আছে 6h এটা আছে ভেরিয়েবলের চতুর্থ অংশে। বুঝা গেছে? তো এরকম যদি হয় তাহলে ভেরিয়েবল, যদি আমরা শুধু ভেরিয়েবলটা প্রিন্ট করতে চাই তাহলে আমাদের প্রিন্ট হবে 1h, কারণ প্রথমে আছে ওর 1h। ও আরেকটা ইম্পর্টেন্ট বিষয়, এইখানে আমাদের এই পুরো অ্যাসেম্বলি কোডে যত কিছু লিখি শুধুমাত্র স্ট্রিং এর ভিতরে কি লেখা আছে সেটা বাদে সবকিছু কেস ইনসেনসিটিভ। যে কোনো জায়গায় আমরা বড় হাতের অক্ষর ছোট হাতের অক্ষর দিতে পারি, কোনো সমস্যা নাই। আচ্ছা, তাহলে ভেরিয়েবল ইকুয়াল টু, যদি ভেরিয়েবল যদি লিখতে চাই এখানে ভেরিয়েবল সমান হচ্ছে 1h, আর ভেরিয়েবল প্লাস 1 এটা ইকুইভ্যালেন্ট হচ্ছে 0dh, মানে পরের ক্যারেক্টারটা বা হচ্ছে পরের আস্কি ভ্যালুটা। আচ্ছা, তাহলে আমার প্রশ্ন হচ্ছে যে 5 যদি পাইতে হয় এটা কার ইকুইভ্যালেন্ট? হ্যাঁ, কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারিস, আর অ্যানসার যারা যারা জানিস তারাও বল। আমার একটা কোশ্চেন, যে হচ্ছে মানে ভেরিয়েবল প্লাস 1, এটা মানে কি হচ্ছে থার্ড ব্র্যাকেটের মধ্যে দিতে হবে নাকি হচ্ছে? না না না, সরাসরি এইভাবে যেভাবে আমি লিখছি, সরাসরি আমি যেভাবে লিখছি ঠিক সেভাবেই, এটাও বোঝে। তাহলে ভেরিয়েবল প্লাস 1 ভেরিয়েবল দিলেই হয়ে যাওয়ার কথা। না না সরি, ভেরিয়েবল হ্যাঁ সেটাই কাজ করবে, সরাসরি এটাই কাজ করবে। আর ভেরিয়েবল প্লাস 1 দিলেও কাজ করবে, আর ভারের পরে থার্ড ব্র্যাকেট দিলেও কাজ করবে। আচ্ছা, আচ্ছা, তাহলে প্রশ্নটা হচ্ছে যে 5 পাওয়ার জন্য আমাদের কি লিখতে হবে? ভেরিয়েবল প্লাস 2 লিখলেই হবে। না এখন হচ্ছে হ্যাঁ, কি ভেরিয়েবল প্লাস 2 এটাই কারেক্ট অ্যান্সার। বল। পিজুস একটা অ্যান্সার বলছি, সেটা বলতেছিলাম। আচ্ছা, যেহেতু ওটা বাইট, ঠিক আছে, ভেরিয়েবল প্লাস 2। মানে তুই অ্যান্সার বলে দিলি পিছু স্যার, আমি আসলে এখান থেকে বের হই নাই। না না প্রশ্ন করতে হলে আসলে এখান থেকে। কার কোনো প্রশ্ন থাকলে বল, আমি আসলে স্লাইডে আছি তো, আমি চাচ্ছি না বের হইতে, নাকি আমি বের হয়ে দেখবো কে কি প্রশ্ন করতেছে, দাঁড়া দেখি। নাই নাই, কেউ মানে স্ট্যাটের আরে করে নাই, মধ্যে কেউ কোশ্চেন করে নাই। ওকে, মানে ওর আইডিয়াটা হচ্ছে এমন ছিল তাহলে আমি যে মনে কর যে VAR প্লাস 1, তাহলে এইখানে হচ্ছে VAR এর মান কি 1 বেড়ে যাচ্ছে কিনা সেটা ওর আইডিয়া ছিল। যে তাহলে তো পরের লাইনে আবার যদি VAR প্লাস 1 দিই তাহলে তো আমি হচ্ছে VAR প্লাস 2 মিন করি আসলে, এটা বলতে। ও আচ্ছা, এখানে একটা কিছু মানে সীমাবদ্ধতা আছে, সেটা একটু বলি। +1 এই টাইপের কিছু দেওয়া যাবে না, মানে হচ্ছে +1 তারপর যে আবার একটা +1 লিখি, ওই টাইপের বোঝে না। জাস্ট ও যেটা বোঝে সেটা হচ্ছে যে ভেরিয়েবলের সাথে এটা যদি আসলে অ্যারে টাইপের হয়ে থাকে, যেমন আমি এখানে অলরেডি অ্যারে বানায় ফেলছি, হ্যাঁ, তাহলে সেখানে যদি প্লাস দিয়ে কোনো কিছু লিখি এটা আসলে অ্যাড্রেসটা সামনে নিয়ে যায়, আর কিছু করে না। যে এই ভেরিয়েবলের শব্দটা আসলে একটা অ্যাড্রেস বহন করতেছে। এদের আসলে টেকনিক্যালি কি হয়েছে যে ভেরিয়েবলটা ধর 00 অ্যাড্রেসে আছে, তাহলে ভেরিয়েবল +1 লিখলে অ্যাড্রেসটা হয় 1, ভেরিয়েবল +2 লিখলে অ্যাড্রেসটা হয়ে যায় 2।
আবার ধর ভেরিয়েবল যদি হয়, ধর ভেরিয়েবলের অ্যাড্রেসটা হচ্ছে 500, তাহলে ভেরিয়েবল প্লাস 1 অ্যাড্রেস হচ্ছে 501, ভেরিয়েবল প্লাস 2 হয়ে যাবে অ্যাড্রেস হচ্ছে 502। তো এখানে যদি টেকনিক্যালি এটা আসলে হচ্ছে ভ্যালু থেকে থাকে, মানে এটা ভ্যালু মিন না করে এটা অ্যাড্রেস মিন করতেছে ডিরেক্ট। এটা অ্যাড্রেস মিন করে, এটাই হচ্ছে কথা। আসলে আমাদের কোনো এই আসলে সরাসরি ভ্যালু বহন করে না, ওরা আসলে অ্যাড্রেস বহন করে। তারপর যখন আমরা প্রিন্ট করতে যাই ওই অ্যাড্রেসের ওইখানে গিয়ে যে ডেটা আছে সেই ডেটাটা ওরা প্রিন্ট করে। ভেরিয়েবল আসলে কখনো কোনো ভ্যালু রাখে না, ওরা আসলে অ্যাড্রেসই রাখে। ওকে, তাহলে আচ্ছা, তোরা যেটা তাহলে বললি আমার যে একটা কোশ্চেন ভেরিয়েবল আছে। প্লাস 2, হুম হুম, সেটা হইতেছে যে তুই হইতেছে এখানে যে দেখ যে আমরা হচ্ছে 1h বা হচ্ছে 0d 2h বা 5h বা 6h এগুলো লিখলাম, ঠিক আছে? এগুলো আলটিমেটলি হচ্ছে আমি ভ্যালুগুলো লিখতাছি, ঠিক আছে? যে মানে হ্যাঁ আমি হচ্ছে এই জিনিসগুলো হচ্ছে ভ্যালু হিসেবে এখানে রাখতে চাইতেছি, মানে এই ইয়াতে কি হচ্ছে ডেটা বাইট হচ্ছে বাইট হিসেবে হচ্ছে যে ডেটা টাইপে আমি রাখতে চাইতেছি যে এই ভ্যালুগুলো যেন হ্যাঁ হ্যাঁ, থাকে, ঠিক আছে? আর এটার হচ্ছে হুম, লোকেশনটা বা আমরা হচ্ছে যে যদি সি প্রোগ্রামিং বা অন্য প্রোগ্রামিং গুলো দেখি সেখানে আমরা একটা আইডেন্টিফায়ার ইউজ করি যে আমি হইতেছে এই ভ্যালুটা রাখার জন্য যে এই আইডেন্টিফায়ার ইউজ করতেছি, যেটাকে আমরা ভেরিয়েবল করি বা যাই করি, ঠিক আছে? আহ, তো হ্যাঁ কিন্তু এখানে সেটা আমি করতেছি না, এটা ডাইরেক্ট আমি হইতেছে ভ্যালুগুলা দিয়ে দিতেছি, এ সরাসরি হচ্ছে মানে ভেরিয়েবলটা বা যেটাই কই লোকেশনটা ডাইরেক্ট ক্রিয়েট করে নিতেছে, যে আমার সেটা মানে স্পেসিফাই করে দিতে হইতেছে না। সি এর ক্ষেত্রে আমাকে এটা বলে দিতে হইতো যে এটা হচ্ছে তুমি এই আইডেন্টিফায়ারে এই ভ্যালুটা রাখো, তাহলে এটা হইতো না, রাখা যাইতো না। এরকমই কি? না এখানে এখানেও যে একই কাজই করতেছিস, সি এ যা করছিস এখানেও তাই করতেছিস, একটু হয়তো সিনট্যাক্স আলাদা। কিরকম, সি এর ভিতরে কি লিখতে ইন্টিজার, তারপর লিখতে ভেরিয়েবল, তারপর হয়তো হচ্ছে হ্যাঁ, ভেরিয়েবলের ওখানে থার্ড ব্র্যাকেট দিয়ে তারপর হচ্ছে যে কমা 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 দিয়ে আগাতে একটা থার্ড ব্র্যাকেট ব্যবস্থা থাকতো। এখানে ওইটা নাই, এখানে হ্যাঁ। সরাসরি কমা কমা দিয়ে আছে এবং ভেরিয়েবলের আগে লেখা আছে। দেখ ভেরিয়েবল কিন্তু আগে লেখা আছে, এটি কিন্তু ভেরিয়েবল, আমি অন্য নামও দিতে পারতাম, আমি যা সরাসরি ভেরিয়েবলই লিখছি, ঠিক আছে? এখানে আরো তারপর ভালো হচ্ছে যে অ্যারেও কমা কমা ডিফাইন দিছি ও করা হচ্ছে যে, আছে। হ্যাঁ এটা ও সরাসরি আচ্ছা, অ্যারেতে নিয়ে নিতেছে, নতুন করে কিছু, হ্যাঁ এটা বুঝছি আসলে বুঝছি অ্যারে বুঝছি, টেকনিক্যালি, এইবার এটা বুঝছি। হচ্ছে একটা হ্যাঁ অ্যারে। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। ওকে, মানে আমি হইতেছে এইখানে আচ্ছা শর্ট এখন হয়েছিল যদি, তো ডেটা টাইপটা পরে আছে, তো মানে এটা হচ্ছে ডেটা টাইপটা পরে লিখে আর ইয়েটা আগে লেখে, তো হচ্ছে হ্যাঁ ভেরিয়েবলের নামটা আগে ওইটা লেখে, আগে ঠিক লেখা আছে? এটা তো পরে এই লেখা। জায়গাটা আমার ভুলতে হয়েছিল। হ্যাঁ ঠিক আছে, এবার বুঝছি, ঠিক আছে। ওকে ঠিক আছে, এরপরেটা আসি। যেহেতু বাইক নিয়ে একটু কথা বললাম, আমার একটু ওয়ার্ড নিয়ে শিখে নিই। সেটা হচ্ছে লেখলাম, এখন সেম জিনিসই লিখলাম, শুধু আমাদের ডেটা টাইপটা এখন চেঞ্জ হয়ে গেছে, ডিফাইন বাইট থেকে ডিফাইন ওয়ার্ড হয়ে গেছে। এখন আমরা এটা বুঝতে পারতেছি যে আমাদের ওয়ার্ড কি করে আসলে 2টা বাইট পরিমাণ জায়গা দখল করে। তাহলে এইখানে যতগুলো আমরা আজকে ভ্যালু রাখছি এরা প্রত্যেকই 2টা করে বাইটের জায়গা দখল করছে, ঠিক আছে? তাহলে প্রথমটা পাওয়ার জন্য আমরা সিম্পলি এইচে পেয়ে গেলাম, হ্যাঁ ভেরিয়েবল লিখলাম, এটা 1 এইচে আছে। কিন্তু পরেরটা পাওয়ার জন্য আমাদের লিখতে হচ্ছে ভেরিয়েবল প্লাস 2, প্লাস ভেরিয়েবল 2 প্লাস দিতে হবে, 2 হ্যাঁ 2 দিতে হবে, যেটা নাহলে তো পাবো না, আন্ডারে ঠিক আছে আছে? দুই ঘর করে আগাবে। তাহলে সেরকম যদি হয় হ্যাঁ, তাহলে 6s পাওয়ার জন্য আমাদের কত লিখতে হবে? 6h 6h এর জন্য দাঁড়া 1 2, সিক্স তাহলে লেভেল। হইতেছে হচ্ছে এখানে 2 4 6 ভেরিয়েবল প্লাস 6। হ্যাঁ মামুনও ঠিকই বলছিস যে ভেরিয়েবল প্লাস 6 লিখতে হবে। তাহলে ছোট্ট একটা প্রশ্ন জাগে যে আমরা যে বেজোর যে সংখ্যাগুলো আছে ওগুলো দিলে কি আমরা কিছু পাবো কিনা? অবশ্যই পাবো। এই প্রত্যেকটা আস্কি ভ্যালুর যদি আমরা মাঝামাঝি অর্ধেক করি তাহলে বাম পাশের অংশটা আমরা ওই বিজোড় সংখ্যায় পাবো। যেমন হচ্ছে যদি আমরা লিখি তোর ভেরিয়েবল প্লাস 1 তাহলে 0টা পাবো, কারণ d2টা চলে যাবে ডান পাশে আর 0 চলে আসবে বাম পাশে। এরকম হবে। আমি ওই বিষয়টা নিয়ে আসলে চাইছিলাম একবার লিখতে, পরে ভাবলাম এত পেঁচানোর দরকার নাই, ঠিক আছে, মেক ইট সিম্পল। ওকে, তাহলে আমাদের ডট ডাটার কাজ এইখানে এই পর্যন্তই। হ্যাঁ, তারপর আমরা পরে আসি কোড। আমাদের শেষ সেগমেন্টে চলে আসছে কোড। কোডের আন্ডারে আমাদের কি হয় যে আমাদের কিছু প্রসিডিউর বলতে হয় যে যার আন্ডারে যে থাকবে। যেরকম আমরা যখন সি ভাষা শিখছি তখন দেখছি যে মেইনের ভিতরে আমরা সমস্ত কাজ করি, মাঝে মাঝে বাইরে থেকে কিছু কল টল করি, কিন্তু মূল কাজটা মেইনে হয় ও মেইন থেকে কাজ শুরু করে। তাহলে এরকমই কোডের আন্ডারে প্রথমে আমরা লিখি মেইন প্রসিডিউর, PROC, এটার মানে হচ্ছে পুরো ফুল ফর্ম হচ্ছে যে প্রসিডিউর। আচ্ছা, এর আন্ডার হচ্ছে আমাদের যত কাজ করা, যত ইনস্ট্রাকশনে সবকিছু লিখি, আসলে কোড করি আমরা এখানে। তারপর এটাকে ইন্ড কিভাবে করি, ইন্ড মেইন ইন্ড প্রসিডিউর, ইন্ড পি মানে হচ্ছে ইন্ড প্রসিডিউর। এই কাজটার পরে আসলে কি হয় যে মেইন যে প্রসিডিউরটা আছে ওইটা ক্লোজ হয়ে যায়, কিন্তু আমরা চাইলে কিছু সাব প্রসিডিউর চালাতে পারি, মেইন ইন্ড প্রসিডিউরের পরে কিছু সাব প্রসিডিউর চালাতে পারি। এরপরে যখন আমরা লিখি যে ইন্ড মেইন মানে পুরো মেইনের কাজটি শেষ হয়ে গেল, এরপর আর কোনো আমাদের প্রসিডিউর থাকে না, আমাদের সমস্ত কাজ শেষ। বুঝা গেছে? আমি হুম। যতটুকু দেখছি যে
এই মেইন প্রসিডিউর এই জিনিসটা মাস্ট না, মানে এটা ছাড়াও কাজ চলে, অন্য সাব প্রসিডিউর চালু করা যায়। শিওর, তাহলে আমি এটা টেস্ট করে দেখি না, যদি শুধু শুধু সাব প্রসিডিউর চলে, অর্থাৎ মেইনের বদলে যদি আমরা অন্য কোনো নাম লিখি সেটাই কাজ করবে, এই তো। তো আবার দেখতে হবে। ওকে, ঠিক আছে, এটা আমার জানা ছিল না, থ্যাংক ইউ। ওকে, আচ্ছা, তাহলে যদি আমরা সেই হিসেবে আগাই, তাহলে আমাদের ডান পাশটা দেখি যে এই পর্যন্ত যে কোডটা আমরা হচ্ছে যে তো ডিরেক্টিভ দেখলাম, ঠিক আছে, তা যদি একসাথে করি তাহলে কি দেখা যায়। প্রথমে আমরা হচ্ছে ডট মডেল এটা ঘোষণা করলাম, এটা বললাম স্মল টাইপের। এখন একটা প্রশ্ন জাগে যে এগুলো কি উপরে নিচে লেখা যাবে কিনা। তো ডট মডেলটা আমি আসলে খেয়াল করে দেখলাম যেটা আসলে যেই কোনো দিকে লেখা যায়, কোনো সমস্যা নাই, বাট এটা প্রিফার করা হয় যাতে সবচেয়ে উপরে মানে প্রথমে লেখা হয়, কারণ এর পরে যত জিনিসগুলো আছে এগুলো হচ্ছে মডেলটা যেহেতু ফলো করবে, তাহলে মডেলটাকে প্রিফার করা হয় সবার উপরে লেখা। এরপর হচ্ছে ডট স্ট্যাক ডট ডাটা, এরা উপরে নিচে থাকলে। হ্যালো, বল। ওই জিনিসটা চেক করে দেখলাম, মানে হচ্ছে কোনো মেইন প্রসিডিউর না দিও, জাস্ট হচ্ছে কোডটা লিখে জাস্ট এন্ড, লাস্টে এন্ড লেখা দিলেও হয়ে যায়। আচ্ছা, প্রসিডিউর তো লিখতে হয় ঠিক আচ্ছা, না, মানে ঠিক আছে। প্রক কথাটা তো লিখতে হয় সব প্রোগ্রামে। কিছুই লেখা না, হ্যাঁ, কোডের ওইটা অবশ্যই ভিতরে লিখতে আসলে হবে। নামটা জাস্ট লেভেলটা চেঞ্জ করা যেতে পারে, মেইন নামে যে লেভেল আছে এই লেভেলটা চেঞ্জ করা যেতে পারে, প্রসিডিউর অবশ্যই লিখতে হবে, ওইটা একটা ইনস্ট্রাকশন। ওকে, আমি হচ্ছে যে সামনে আছি। তারপর হচ্ছে ডট স্ট্যাক, ডট স্ট্যাক ডট স্ট্যাক এইখানে আমরা হচ্ছে সাইজটা হচ্ছে বলে দিলাম 108। এরপর আসলাম ডট ডাটা, ডাটায় আসার পর হচ্ছে আমরা এখানে কিছু ভেরিয়েবল বলতে পারি। আমি যেটা কাজ করছি সেটা হচ্ছে যে আমি একটা জিনিস খেয়াল করলাম, আমি প্রথম দিকে যখন কোড করতেছিলাম এটার উপরে যে ইন্ডেন্টেশন আগে কাজ করতাম, সারা কিন্তু ইন্ডেন্টেশন সারা হচ্ছে কাজ করছে, কিন্তু পরে খেয়াল করে দেখলাম যদি আমরা ইন্ডেন্টেশন দিয়ে কাজ করি কোড বুঝতে সুবিধা, তো আমি প্রিফার করবো যে তোরা সবাই ইন্ডেন্টেশন দিয়ে কাজ করবি। ওকে, ডাটা গেল। তারপর হচ্ছে ডট কোড, কোডের আন্ডারে হচ্ছে আমরা কি করলাম, মেইন প্রসিডিউর আনলাম, তার ভিতরে আমরা ইনস্ট্রাকশন দিলাম, তারপর মেইন এন্ড প্রসিডিউর করলাম, এরপরে যদি দরকার হয় আমরা কোনো সাব প্রসিডিউর দিলাম এবং টোটাল হচ্ছে মেইন ফাংশন ইন করে দিলাম, ঠিক আছে। এই হচ্ছে আমাদের মানে হচ্ছে যে একটা সর্বস্তরের কোড। এই হচ্ছে এই পর্যন্ত আমাদের ডিরেক্টিভ দিয়ে আমরা একটা ধারা করে ফেললাম। এটা কিরকম, এটা কিসের সাথে তুলনা করা যেতে পারে সেটা একটু বলি। আমরা যখনই হচ্ছে যে কোনো সি প্রোগ্রাম লিখতে যাইতাম, আমরা উপরে ইনক্লুড করে ফেলতাম, তারপর ইন্ট মেইন দিতাম, তারপর হচ্ছে মেইনের ভিতরে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে রিটার্ন 0 দিলে দিতাম, আসলে রিটার্ন 0 দিতাম ধর এতটুকু, কিন্তু সব কাছে সবার জন্য সেম। তাহলে ধরা যেতে পারে যে এইখানে যে স্ট্রাকচারটা আমি দ্বারা করাইছি এটা সবার জন্য সেম। এরপর হচ্ছে প্রয়োজন সাপেক্ষে আমরা ভিতরে ডেটা দিয়ে হচ্ছে আগাবো আমরা। এটা হচ্ছে যে টোটাল স্ট্রাকচারটা। ওকে, এখন আমরা কিছু তথ্য জানি। হচ্ছে আইএনটি, এটা আসলে আমাদের ইন্টিজার না, এই আইএনটি দ্বারা বোঝায় ইন্টারাপ্ট। তো ইন্টারাপ্ট কেন দরকার? যখন আমরা কোনো কিছু চেক করতে চাই যে এএসি কি আছে, কি কমান্ড আছে, সেই কমান্ডটা চেক করো এবং সেটার অনুযায়ী কাজ করো, তাহলে আমরা কি করি, প্রোগ্রামটাকে ইন্টারাপ্ট করি। ইন্টারাপ্ট কেন করি? যাতে পরের লাইনে এখন আর না যায়, ইন্টারাপ্ট হয়ে এইচ কে চেক করে তারপরে যেরকম এইচ হুকুম দেওয়া আছে সেই হুকুম ও পালন করে, হুকুম পালন করার পর তারপর যাতে পরের লাইনে যায়। এই কারণে 21H দ্বারা আমরা ইন্টারাপ্ট করি। তাহলে ওই 21H কি, 21H দ্বারা বোঝায় যে এইচ এর ডাটা চেক করো। এটা হচ্ছে এই ধরনের ইন্টারাপ্ট। চাইলে অন্য ধরনের ইন্টারাপ্ট দেওয়া যায়, যেহেতু আমরা হচ্ছে যে এইচ এর ইন্টারাপ্ট চেক করব তাই আমি 21 দিয়ে শুরু করছি। ওকে, তাহলে এইচ এর ভিতরে কি থাকে, এইচ এর ভিতরে আমরা বিভিন্ন ধরনের কমান্ড দিতে পারি। সবকিছু হচ্ছে এক ধরনের আস্কি ভ্যালু, কমান্ডের ভ্যালু। তাহলে যদি আমরা এইচ এর ভিতর 1 রাখি, তাহলেও যেটা করবে, এইচ এর ভিতর 1 থাকলে ইন্টারাপ্ট করার সাথে সাথে ও একটা মানে হচ্ছে যে একটা ক্যারেক্টার স্ক্যান করবে, একটা ক্যারেক্টার হচ্ছে যে তোর এই ব্ল্যাক উইন্ডো থেকে স্ক্যান করবে আর সেটা রেখে দিবে এএল এ। আমি একটু নামগুলো বলে নেই। এ হচ্ছে যে অ্যাকুমুলেটর, এইচ মানে হচ্ছে অ্যাকুমুলেটর হেড মানে সরি হাই, আর এএল হচ্ছে যে অ্যাকুমুলেটর লো। তো ও কি করবে, যে স্ক্যান করবে একটা ক্যারেক্টার, যখনই হচ্ছে যে আমরা ওইটা এইচ এর ভিতরে যদি 1 রেখে দেই, তারপর যদি আমরা ইন্টারাপ্ট করি, ইন্টারাপ্ট করার সাথে সাথে ও একটা স্ক্যান ভ্যালু স্ক্যান করবে, একটা ক্যারেক্টার স্ক্যান করবে যেটা এএল এর ভিতর রেখে দেবে। কোথায় রাখবে এটা একটু মনে রাখবি, কারণ এটা পরে আমাদের কাজে লাগবে। আচ্ছা, আমরা কিন্তু বলে দিতে পারবো না যে কোথায় রাখবে, ও এটা সবসময় ধরেই নিছে যে এটা এএল এ রাখবে, পরে যদি আমরা ইউজ করতে চাই তাহলে এএল থেকে ডাটাটা আমরা হচ্ছে যে ডিরাইভ করে নিব।
যদি আমরা এইচ এর ভিতরে 2 রাখি, যখন আমরা ইন্টারাপ্ট করব ও দেখবো যে এইচ এর ভিতরে 2 আছে, তখন আমরা কি করবে যে ডিএল এর ভিতরে যতটুকু ভ্যালু আছে ও এটা প্রিন্ট করে দিব। ঠিক আছে, ডিএল এর ভিতরে যা রাখা আছে ও এটা প্রিন্ট করে দেব। আচ্ছা, এরপর যদি আমরা এইচ এর ভিতরে 9 রাখি, এই জায়গাটায় যদি আমরা এইচ এর ভিতরে 9 রাখি, তাহলে কি করব যে ও দেখবো যে ডিএক্স এর ভিতরে যদি কোনো অ্যাড্রেস দেওয়া আছে কিনা। ডিএক্স এর ভিতরে যদি কোনো অ্যাড্রেস দেওয়া থাকে, ওই অ্যাড্রেস অনুযায়ী ও প্রিন্ট করা শুরু করব। ততক্ষণ প্রিন্ট করবো যতক্ষণ পর্যন্ত হচ্ছে যে ডলার সাইন না পায়। ঠিক আছে, ডলার সাইন পর্যন্ত প্রিন্ট করতে থাকবো। ডলার মানে হচ্ছে যে এখন আর প্রিন্ট করার দরকার নেই, থেমে যাও। আচ্ছা, এটা হচ্ছে 9 এর মিনিং। এরপরে লিখছি আমরা 4CH। একটা জিনিস আমি বলে নেই যে যখনই কোনো নাম্বার কারো কাছে আমরা রাখি, ও সবসময় চেক করে যে এটা কোন টাইপে আমরা দিতেছি। 3 ধরনের টাইপও গ্রহণ করে। একটা হচ্ছে যে বাইনারি নাম্বার সিস্টেমও গ্রহণ করে, আরেকটা গ্রহণ করে মানে হচ্ছে ডেসিমেল নাম্বার সিস্টেম যেটা আমরা বলি, আরেকটা গ্রহণ করে হেক্সাডেসিমেল নাম্বার সিস্টেম। যেহেতু ডেসিমেল নাম্বার সিস্টেমটা হচ্ছে আমাদের সবচেয়ে বেশি পরিচিত। বল। যে বললি যে ও চেক করে হচ্ছে ডলার সাইন পর্যন্ত। এখন আমার স্ট্রিং এ তো ডলার সাইন নাও থাকতে পারে, লাইক হচ্ছে জাস্ট আমি হচ্ছে ডট দিয়ে শেষ হয়ে গেল আমার, তো ওইখানে ও ডলার সাইন কই থেকে পাবে? তখন হচ্ছে ডলার সাইন পাবে না, হচ্ছে যে অনেক কিছু প্রিন্ট করে ফেলবে। ওইটার নিচে যদি কোনো স্ট্রিং থাকে, স্ট্রিং এর কোনো হচ্ছে ডেটা দেওয়া থাকে, তাহলে ও সেটারও প্রিন্ট করে ফেলবে। ঠিক আছে, তো চলতে থাকবে। একটা হচ্ছে মানে হচ্ছে যে আননোন টাইম পর্যন্ত চলতে থাকবে। এটা একটা সমস্যা ক্রিয়েট করবে। বোঝা গেছে? এখন একটা প্রশ্ন থাকতে পারে, যখন আবার স্ক্যান করি তখন তো আমরা ডলার সাইন দেই না, কি করি? ওগুলো নিয়ে আমরা ভবিষ্যতে আগাবো। ঠিক আছে, এই টেকনিকটা ইউজ করে আমরা আসলে তাড়াতাড়ি প্রিন্টও করাতে পারবো। এই টেকনিকটা ইউজ করে আমরা ভবিষ্যতে তাড়াতাড়ি প্রিন্টও করাতে পারবো। তবে ওরা ইন সবসময় বোঝে ডলার সাইন দিয়ে। ওকে, তো এখন আমি একটা জিনিস রিমেম্বার করতে চাই যে তো অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ 3 ধরনের নাম্বার সিস্টেম বোঝে। এক হচ্ছে বাইনারি, আর হচ্ছে ডেসিমেল, আর হচ্ছে হেক্সাডেসিমেল। যদি বাইনারি আমরা এটা বলতে চাই যে এটা বাইনারি, তাহলে অবশ্যই স্পেসিফিক্যালি ওই নাম্বারটা শেষে বি লেখা হবে যাতে বোঝে। যদি হেক্সাডেসিমেল লিখতে চাই তাহলে আমাদের শেষে লিখতে হবে এইচ, আর যদি আমরা ডেসিমেল লিখতে চাই তাহলে আমরা ডি লিখতেও পারি, নাও পারি। আমাদের সেটা অমিট করলে ওরা ধরে নিবে যে এটা ডেসিমেলে আসছে। তবে হেক্সাডেসিমেলের ব্যাপারে একটা ইম্পর্টেন্ট বিষয়, হেক্সাডেসিমেলের শুরুটা অবশ্যই 0 to 9 এরকম কোন সংখ্যা দিয়ে শুরু হবে। তাহলে যদি আমরা শুধু এ প্রিন্ট করতে চাই তাহলে আমরা কি করব? যদি আমরা শুধু এ দেখাইতেছি হেক্সাডেসিমেলের, তাহলে সিম্পলি এর আগে একটা 0 দিয়ে দেব, কারণ 0 দিলে তো কোনো সমস্যা হবে না। কিন্তু হেক্সাডেসিমেল লেখার জন্য আগে মানে প্রথম আলফাবেটটা বা প্রথম ক্যারেক্টারটা ওটা অবশ্যই হচ্ছে তোর হতে হবে 0 to 9 এর ভিতরে যে কোনো একটা সংখ্যা হতে হবে। ভালো কথা। তাহলে 1 দিলে আমরা কি বুঝি? এল এর ভিতরে যখন 1 আসে তখন আমরা বুঝি যে স্ক্যান করো, সরি এইচ এর ভিতরে। যদি এইচ এর ভিতরে 2 আসে তাহলে কয় যে প্রিন্ট করো ডিএল থেকে। যদি এইচ এর ভিতরে 9 আসে তাহলে হচ্ছে ডিএক্স থেকে অ্যাড্রেস নেয়, তারপর হচ্ছে ও প্রিন্ট করে দেয়। এবং যদি এইচ এর ভিতরে 4CH থাকে, এই এই যখন হচ্ছে কমান্ডটা থাকে, তখন যখন আমরা ইন্টারাপ্ট করি তখন ও কি করে, এই যে কাজগুলো আমরা করলাম এই সমস্ত কাজ হচ্ছে ডস এর ভিতর। কারণ ডস হচ্ছে যে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করতো। তাহলে আমরা এখন উইন্ডোজ এর ভিতরে ডস চালাইতেছি, তাহলে এই হুকুমটা দেওয়ার সাথে সাথে কি করে ডস মোড থেকে বের হয়ে উইন্ডোজ মোডে চলে আসে। বাট আমরা যেহেতু হচ্ছে যে একটা এমুলেটর ইউজ করতেছি, তাই এইখানে যদি আমরা এই কমান্ড নাও দেই, এর মানে এই না যে আমাদের উইন্ডোজ আজীবনের জন্য ডস মোডে চলে যাবে। ও হচ্ছে যে ইরর জেনারেট করে ফেরত আসবে। ঠিক আছে, বাট এটা হচ্ছে প্রথা, এটা দিলে আর ইরর জেনারেট করবে না, সরাসরি হচ্ছে ভালোভাবে ফেরত আসবে। এটা হচ্ছে কথা। ওকে, আচ্ছা, এখন আমার একটা এই কথা পর্যন্ত পড়ার পরে আমরা এখন হচ্ছে কথাটা হইতেছে বল যে তোর হচ্ছে যে 4CH যেটা দিলি, ঠিক আছে, 10 এর জন্য উইন্ডোজ এর, এটা হচ্ছে শুধু উইন্ডোজ কেন, তো লিনাক্স বা অন্য অপারেটিং সিস্টেমের জন্য কোনো ইয়ে আছে, মানে কোনো কমান্ড আছে? এরকম স্যার এটা কইছিলাম, স্যার কিছু কইতে পারে নাই। আর কিছু বলতে পারে নাই কেন? আমি তোর একটু মজার কাহিনী বলি। সেটা হচ্ছে যে এই তোর এমুলেটরটা আর হচ্ছে এই যে বইটা, স্যার যে বইটা পড়াইতেছে, এই পুরো জিনিসটা হচ্ছে যে উইন্ডোজের উপর বেস করে তৈরি করা হয়েছে। বুঝতে পারছিস? যদি ফেরত আসতে তাহলে কি করতে হবে? আমি প্রিটি শিওর যে হচ্ছে যে যদি তোর লিনাক্সের জন্য থাকে ওইটার কমান্ড আলাদা হবে। আমি মোটামুটি শিওর ওটার কমান্ড আলাদা হবে। ঠিক আছে, বাট ওই পুরো আমি বইটা পড়ছি তো, ঠিক আছে, বইয়ের ভিতরে এই কমান্ড ছাড়া হচ্ছে যে ব্যাক করার অন্য কোনো কমান্ড শেখানো হয় না। তো একটা বিষয় আমরা জানি, সেটা হচ্ছে যে আমরা তো 4টা সেগমেন্ট দেখছি, তাই না? ডাটা সেগমেন্ট, কোড সেগমেন্ট, তোর হচ্ছে মডেল সেগমেন্ট, আর একটা হচ্ছে যে তোর শিখলাম
ছিল স্ট্যাক। তো ডাটার সেগমেন্টটা কিন্তু কোড সরাসরি ইউজ করে, ঠিক আছে? তাই যদি আমরা এই ডাটার ভিতরে যে জিনিসগুলো আছে এগুলো আমরা হচ্ছে ঠিকভাবে ইউজ করতে চাই, তাহলে আমাদের হচ্ছে যে ডাটার জিনিসটা মানে হচ্ছে যে এদের জানাইতে হয়। কিভাবে জানাইতে হয় সেটা হচ্ছে আমরা কাজ করার সময় দেখবো। এখন আমরা হচ্ছে যে 1 দিয়ে কিভাবে কাজ করে, 2 দিয়ে কিভাবে কাজ করে, আর 9 দিয়ে কিভাবে কাজ করে, এটা হচ্ছে যে আমরা এখন এসে গিয়ে শিখবো। সরাসরি করে নাকি সরাসরি করে না, কোনটা বললি তুই? তো করে বললি মনে হয়। কি সরাসরি করে সরাসরি করে না? আরে ও কোলো সরাসরি কেমনে বুঝতে পারে না, ওর কাজ বোঝার জন্য করা হচ্ছে যায় যে এটাকে ইনক্লুড করতে এটা হবে। দেখাবো। না না, আবির বলতেছিল যে ডাটা ওকে, সেগমেন্ট হচ্ছে আমি আগাই সমস্যা নেই। করে। তোর হচ্ছে যে আমি তো সরাসরি কাজ করে এগুলো বাট কিছু ডাউনলোড সমস্যা করতে করে, পারি এই না রে কারণে ওটা ইনক্লুড করতে হয়। আবির। ওটা ডাউনলোড করতে পারিস না কেন? আরে হচ্ছে যে হ্যাঁ স্যার তো হচ্ছে যে লিংক দিয়ে দিছে। যে লিংক দিছে আমি ডাউনলোড করতে যাই বারবার হ্যাঁ। হচ্ছে যে গুগল আটকাই দেয়, বলে যে এখানে ভাইরাস আছে। ওহো, তোরে গুগল বেশি পছন্দ করে। স্যার একটা ইমেল অর্ডার যেটা দিছে যে ওটা এখন ভাইরাস হিসেবে ডিটেক্ট হয়েছে গুগলে, এখন কি তুই করব? নেটে সার্চ আমি দিস, দিব না, আমি নেটে দিয়ে পাঠাই দেবো না, ডাউনলোড সমস্যা নেই। আমি না পাইলে সমস্যা নাই, আমি পাঠাই দেবো না। ওকে, ওরা একটু হচ্ছে যে কোডটা দেখ। এখানে হচ্ছে আমি লেখার সময় কোনো, আমি চাইলে হচ্ছে এই লিখতে পারতাম, আমি হচ্ছে মানে লাইন বাই লাইন লিখবো। কোন রকম সমস্যা হলে প্রশ্ন করবি, ঠিক আছে? এভরিবডি। ওকে, 100H। তাহলে আমরা হচ্ছে মোড দিয়ে দিলাম, স্ট্যাক দিয়ে দিলাম, এরপর আমরা হচ্ছে বানাইলাম ডাটার আন্ডার কিছু না লিখে আপাতত ডাটাটা জাস্ট লিখে রাখলাম। এটা না লিখলেও চলে, ঠিক আছে? কারণ এটা আন্ডারে লিখবো কিছু, এই জন্য আমি লিখে রাখলাম, জায়গাটা বানা রাখলাম। তারপর হচ্ছে কোড। এখন আমরা হচ্ছে কি মেইন প্রসিডিওর, কালার হয়ে গেছে সুন্দর, ভালো কথা। তারপর আমাদের লিখতে হবে মেইন এন্ড প্রসিডিওর এবং ফাইনালি এন্ড মেইন। এটা হচ্ছে আমাদের মোটামুটি একটা ওই যে স্ট্রাকচার যেটা আমি ফার্স্টে দেখাইলাম। এই হচ্ছে আমাদের কাজ, এটা আমাদের করতে হবে। এখন আমরা চাই যে কিছু একটা প্রিন্ট করে দেখাইতে, যে কোনো একটা ক্যারেক্টার। প্রথমে আমরা যে 2 এর কাজটা করি। খাতা কলম কেন নেওয়া হয়েছে? এই যে পেজটা আছে, এই পেজটা যদি এখন তোদের খাতায় লেখা থাকে তাহলে হচ্ছে যে যখন আমি কথা বলবো তখন তোদের সমস্যা হবে না যে কি করতেছে। তো তোরা চাইলে আমি হচ্ছে যে এখন আমি আবার 1.5 মিনিট থেকে 2 মিনিটের সময় দেবো এটা লেখার জন্য। আমি আরেকবার বলি, সেটা হচ্ছে যে যদি এইচ এর ভিতরে 1 থাকে তাহলে ও কোন একটা ভ্যালু স্ক্যান করে ইন্টারাপ্ট করার পর এবং সেটা এল এ রেখে দেয়। যদি এইচ এর ভিতরে 2 থাকে তাহলে ইন্টারাপ্ট করার পর ও ডিএল এ যা আছে সেটা প্রিন্ট করে দেয়। এবং যদি এইচ এর ভিতরে 9 থাকে তাহলে ডিএক্স এর যে অ্যাড্রেসটা আছে সেটাও কি করে, অ্যাড্রেস অনুযায়ী গিয়ে স্ট্রিংটা প্রিন্ট করে এবং ডলারে গিয়ে থেমে যায়। আমরা 3টাই দেখবো একের পর এক। তো তোরা যদি চাস, আমার মনে হয় যে এটাই বেটার, যে খাতার ভিতরে এই 3টা জিনিস অ্যাটলিস্ট লিখে রাখ। 4CS টা অতটা ইম্পর্টেন্ট না লেখার জন্য। আচ্ছা এই সেট এটা কেমনে লেখে? জাস্ট এখন যা লেখা আছে তাই লেখ। ওইটা কিভাবে লেখা এটা আমি হচ্ছে ভিতরে কোড লেখার সময় বুঝতে পারবি। জাস্ট এই 3টা জিনিস 1, 2 আর 9 কে কি করে ততটুকু লেখ। পাওয়ার পয়েন্ট এটা কিনারে? হ্যাঁ কিনা? কবে দেখি তা তো বলা যাবে না, তবে হচ্ছে যে এটা জেনুইনলি কিনা আর কি, এটা হচ্ছে যে ভাবতে পারছ। বড় কয় বছরের জন্য ডেট দিয়েছে ল্যাপটপের সাথে 1 বছরের জন্য দিছে? কোনো তথ্য বলা যাবে না, এগুলো সবই হচ্ছে যে টপ সিক্রেট, কনফিডেন্সিয়াল। যেটা ভার্সিটি দেয় বাট আমাদের বলা যাবে না, শুধুমাত্র টিচাররা আবিরকে দিচ্ছে। সাবসিয়ার হওয়ার আসলে কিছু আছে বুঝছস? আমি আর এসিয়ার নাই, সাবসিয়ার হয়ে গেছে। ওকে, লেক্সিস আশা করি নাকি নাকি আরো হচ্ছে আরেকটু খুলে রাখবো? লিখছি
ওকে, তো আমরা এখানে ডাটার ভিতরে খেয়াল করো, ডাটার এখানে লিখলাম যে নেম, নেমই লিখলাম, ঠিক আছে। নেম লেখার পর এটা হচ্ছে বাইট হিসেবে ঘোষণা করলাম, এর ভিতরে লিখে দিলাম এইচ, ঠিক আছে। এখন আমরা যেটা শিখছি আবির সেটা ওখানে হচ্ছে ডট মোড ডাটার স্মল ভিতরে হবে নাকি কি ডট আছে, মডেল ডাটা স্মল হবে? সেগমেন্টটাকে চালু করার এই তো ডট মডেল। মডেল হবে, মডেল। তো নেম ঘোষণা করলাম বাই টাইপের, এখানে এস রেখে দিলাম। তারপর আমরা যেটা করব সেটা হচ্ছে ভিতরে আসলাম মেইন প্রসিডিউরের, এখানে আসার পর আমরা কি করলাম, মুভ করলাম এ এক্স এ কি আনলাম, এক্স আনলাম @ডাটা, আর তারপর হচ্ছে আমাদের ফাইনাল জায়গায় মুভ করব সেটা হচ্ছে যে ডিএস ডাটা সেগমেন্ট, এখানে আমরা এক্স টা নিয়ে দেবো। এতটুকু জিনিসটা প্রশ্ন করিস না, কারণ এটার মানে এটার ব্যাখ্যাটা আমি পরে খুব বিস্তারিত করে রাখছি। ওকে, এবং ফাইনালি যেটা আমাদের করতে হবে, সমস্ত কাজ যখন শেষ হয়ে যাবে তখন কি হবে, যে মুভ এইচ আমরা ওই যে 4ch রেখে দিব, যেটা আমি বলছিলাম যে যখন আমরা হচ্ছে ডস থেকে উইন্ডোজে ফেরত আসতে চাই, এবং সেটাকে ইন্টারাপ্ট করবো, ইন্টারাপ্ট 21h। এতটুকু কাজ আমাদের হচ্ছে মোটামুটি, এটা হচ্ছে যে আগে থেকে করে রাখার মতো এরকম কিছু একটা। এখন আমাদের মূল কাজে আসি। মূল কাজটা আমাদের কি, মূল কাজটা হচ্ছে যে এই যে নেম আছে, এই নেমটা আমাদের প্রিন্ট করতে হবে। তাহলে আমরা কিন্তু কোনো ভেরিয়েবল সরাসরি প্রিন্ট করতে পারি না। প্রিন্ট করবে কি, প্রিন্ট তাই করবে যা ডিএল এর ভিতরে থাকবে, তাই না? তাহলে আমরা কি করব, এই নেমটাকে ডিএল এর ভিতরে মুভ করব। তাহলে মুভ ডিএল নেম। তোরা যারা হচ্ছে যে এতটুকু জানিস না, আমি তোদের জানার সাপেক্ষে বলি যে মুভের কমান্ড হচ্ছে এইরকম, যে মুভ লেখার পর দুইটা অপারেন্ট দিতে হয়, ঠিক আছে। এই অপারেন্টের প্রথমটা হচ্ছে ডেস্টিনেশন আর পরেরটা হচ্ছে সোর্স। তাহলে সোর্স হচ্ছে নেম, ওইখান থেকে ডেস্টিনেশনের ভ্যালুটা কপি হবে। এটা হচ্ছে একটা আজব বিষয়। মুভ আসলে মুভ করে না, আমরা যেভাবে মুভ করি যে এক জায়গা থেকে মুছে গিয়ে আরেক জায়গায় চলে যায়, সেরকম হয় না। মুভ আসলে যেটা করে যে নেমের ভিতরে যে কন্টেন্ট আছে সেটা এখন ডিএল এর ভিতরে কন্টেন্টটাকে কপি করবে, অ্যাসাইন করে, তাই তো? ওকে। তারপরে এখন আমরা হ্যাঁ অ্যাসাইন করে, দুইটাই বলতে পারিস। আচ্ছা, এরপরে যেটা আমরা করব সেটা হচ্ছে এইচ এর ভিতরে মুভ এইচ এর ভিতরে আমরা একটা কমান্ড দিয়ে দেবো। কোন কমান্ড? প্রিন্ট করার জন্য আমাদের হচ্ছে 2 লিখতে হবে। এখন এটাকে 2 লিখি, 02 লিখি আর 02h লিখি, এটা কিন্তু একই কথা, তাই না? এই জন্য আমি আসলে এত করতে চাই না, সরাসরি 2। এরপর আমাদের জাস্ট ইন্টারাপ্ট করতে হবে, ইন্টারাপ্ট 21h। যখন আমরা ইন্টারাপ্ট 21h করবো তখনই খুঁজে দেখবে যে এইচ এ কি কমান্ড আছে। তাহলে এইচ এ কমান্ড পাবে 2, 2 এ কমান্ড পাওয়ার এখন খুঁজবে যে ডিএল এর ভিতরে কি আছে। বুঝেই পারতেছি যে 15 আর 16 নাম্বার এই যে তথ্যগুলো আছে, এটা উপরে নিচে দিলে কোনো সমস্যা নেই। আগে চেক করবে এই যে কি আছে, তারপরে দেখবে টিএল আছে। ওকে, তাহলে আমরা এটা সেভ করলাম, সেভ না করলে চলবে, তারপর এমুলেট করলাম এবং প্যারামিটার। কিছু ভুল করছি আমি? তেমন কোনো ভুল তোর মনে ডিএক্স দিতে হইব না, আসলে ওটার না। আগে বোধহয় বিএল এ নিয়ে তারপরে ডিএল এ দিতে হবে। কিন্তু এক মিনিট, আচ্ছা, এইচটার নিয়ে সমস্যা করতেছে নাকি? প্রবাবলি নো এক্স। আমি এইচ এর বদলে অন্য কিছু দিয়ে দিই, সমস্যা করতেছে। আবির 12 নম্বর লাইনটা কি নাকি? 12 নম্বর লাইন মুভ এক্স এ হচ্ছে ডাটা আসলো, তারপর হচ্ছে ডিএস এ এক্স আসলো, কোনো সমস্যা নেই। ইন্ট মেইন 100h ডাটা নেম dph। ও কি ভুল ধরতেছে জানি, এক মিনিট, রং প্যারামিটার। ওকে, ওই
ওই এইচটারে বোধহয় নাম্বার হিসেবে ধরতেছে আমার, মানে এটা কিছু একটা মনে হচ্ছে, এইচ এর বদলে বোধহয় এ বি কিছু দিলে হয়তো হয়ে যাওয়ার কথা। তাই ট্রাই করে দাও। কেন এরকম হওয়ার কথা ছিল না তো। তো কোটেশন দেওয়া আছে, তো নাম্বার ধরার কথা না। Probably no zero prefix correct. আচ্ছা তোর কি ইয়ে দে কোটেশন মার্ক দেওয়া ভুল হয়েছে নাকি একটু দেখো। ঠিক আছে। আচ্ছা বন্ধু 1 মিনিট ওয়েট কর, আমি হচ্ছে যে এটা আমার এক্সাম্পল থেকে দেখি, তাহলে সমস্যা হবে না। সরাসরি কি ডিএল এ রাখা যায়? আমি বিএল রাখতে পারছি সরাসরি ডিএল এ, ওয়ার্ড রাখতে পারিনি কখনো। মানে আমি ডিএল এ সরাসরি এভাবে ভেরিয়েবল রাখতে পারিনি, যদিও রাখা সম্ভব কারণ রেজিস্টার টু মেমরি ওয়ার্ক করে। যেখানে তো কাজ করছে বাইট 0 to h, এখানে পার্থক্যটা হচ্ছে ওখানে শুধু 2 দিছিস আর এখানে 0 to h দেওয়া। জিরো টু দিয়ে দেখবা নাকি বন্ধু? 0 to h তাও দেখাচ্ছে, মানে কি সময় পেল না, সুযোগ পেল না। হ্যাঁ আচ্ছা মেইন প্রসিডিউর সেকেন্ড ভিতরে মডেল কি স্মল মুভ? দিছি, স্ট্যাক করছি, আচ্ছা ডাটা করছি। একটা জিনিস দেখতো, মেইন প্রসিডিউর ভিতরে লিখছিলি ওইটা। হ্যাঁ ডট কোড ঠিক আছে। নেম, ওয়েট এ সেকেন্ড, নেম ডাটা বাইট @data আনলাম, axds মডেল আনলাম স্মল, স্ট্যাক আনলাম। কোন আমার হচ্ছে যে লেখা কোন টাইপিং মিস্টেক হয়েছে কি দেখো। মুভ h কি কমা নাকি ডিএল এর পরে? কালা করে রাখছিস বোঝা যাচ্ছে না কমা হ্যাঁ না ডেটার পরে কমা, দুটি কমা কমাই। আচ্ছা তুই এক কাজ কর, ওই আগের যে জায়গা মানে আগের কোডটা যেটা ওইখান থেকে মানে যে এইখানে যে এই পোরশনটা ওটা কপি পেস্ট করে করে দেখো আগে কোনো মানে ঝামেলা হয় হয় কিনা। ডিএল নেম বন্ধু এই প্রসেসে তুই কই শিখলা বন্ধু? আমি লেভেল তো পিটাও সবাই পিটাও। না মোরসালেন কোড কপি করে না বন্ধু, তোর কোডটা দিয়ে আগে রান করে দেখি, তারপর আমি এডিট করব। বন্ধু এই যে ভেরিয়েবল টেরিয়েবল রাখার দরকার নাই, তুমি ডাইরেক্ট হচ্ছে এ লেখা তারপরে রেখা দাও, বাস ভেরিয়েবলের দুটো করে রাখা, একটা ক্যারেক্টার তুলে ভেরিয়েবলে দিব আমি। একটা সিলি ভুল হইতো কোনো জায়গায়, শিওর আমি এতবার প্র্যাকটিস করছি।
কমার পরে স্পেস দিলে কি ও ধরে নাকি? আচ্ছা, এ তো প্রিন্ট হচ্ছে। কিন্তু ওইভাবে কেন হলো না? তো হওয়ার কথা। Move dear name. আচ্ছা, যাই হোক, আমি মুভিং অন, ঠিক আছে। এখানে আটকে গেলে আর কি সেশন শেষ হবে না, অনেক সময় হয়ে যেতেছে। কিছু একটা সমস্যা হয়েছে এখানে, একটা সিলি সমস্যা হয়েছে, যেটা হচ্ছে যে ভেরিয়েবলটা আসতেছে না। হচ্ছে নেক্সট যখন আমি হচ্ছে পরের যখন এটা সাজাতে যাবো, তখন হচ্ছে পুরোটারে হচ্ছে যে আরেকবার সাজাবো। হ্যাঁ, তো এতটুকু জিনিস কাজ করছে, এটা খেয়াল করে দেখ, যেটা হচ্ছে এইচ এর ভিতরে আমরা হচ্ছে যে 2 রাখছি। এই এইচটা আসলে ইম্পর্টেন্ট এখানে দেওয়া। 2 রাখছি, এখানে বলতেছি যে একটা জিনিস প্রিন্ট করতে হবে। কি প্রিন্ট করতে হবে? যা ডিএল এ দেওয়া আছে তাই প্রিন্ট করতে হবে। ভালো কথা। তাহলে আমাদের ডিএল এ কি দেওয়া আছে? আমি এখানে কিন্তু সরাসরি ভেরিয়েবলটা ইউজ করি নাই, এখানে দেওয়া আছে হচ্ছে এ। তো ডিএল এর ভিতরে যেহেতু এ আছে, তাহলে ইন্টারাপ্ট যখন করছি তখন হচ্ছে যে এ প্রিন্ট করে দেবে। এর বদলে আমি হচ্ছে যে অন্য একটা ভ্যালু রাখি, ধর এইচ রাখলাম, ঠিক আছে। আচ্ছা, এমুলেট করি, দিলাম, দেখে এখানে এইচ প্রিন্ট হয়েছে, দেখা যায়। হ্যাঁ বন্ধু, দেখা যায়। হয়, দেখা যায়। এরপর হচ্ছে আমরা আরেকটা কাজ করি। ওকে, এরপর আমরা একটা কাজ করি, তো করলাম। এখন হচ্ছে যে আরেকবার কাজ করবে, সেটা হচ্ছে যে মুভ এইচ এর ভিতরে আনলাম 1, মানে এখন স্ক্যান করবে। স্ক্যানে করলে যদি আমরা ইন্টারাপ্ট করি তারপরে কিন্তু স্ক্যান করবে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট বিষয়। শুধু কমান্ড ঘুরালে হবে না, ইন্টারাপ্ট প্রতিবার করতে হবে, যতবার হচ্ছে আমরা ওই কাজটা বাস্তবিক করে দেখতে চাই। যখন হচ্ছে এই জিনিসটা হইলো, তখন কি আমাদের কোন একটা বিষয় হচ্ছে স্ক্যান হয়ে এল এর ভিতরে চলে আসে না? এল এর ভিতরে যদি আসে, সেইটাকে হচ্ছে যে এখন করবো কি ডিএল এল। তাহলে কি হবে? যে এল এর ভিতরে যা আছে ডিএল এ চলে যাবে, কারণ যখন আমরা প্রিন্ট করতে চাইবো তখন সেটা কিন্তু ডিএল এ থাকা হচ্ছে জরুরি। তাহলে আমরা সেটাকে ডিএল এ নিয়ে আসলাম। তারপরে হচ্ছে কি করলাম আমরা, এখন আবার হচ্ছে যে কমান্ড সিস্টেম ঘুরিয়ে দিলাম। সেটা কি করলাম, মুভ এইচ কে আবার 2 তে নিয়ে গেলাম, ঠিক আছে। 2 তে নিলাম, 2 তে নেওয়ার পর এখন কি করবো, ইন্টারাপ্ট করব 21H সেভ করি, হচ্ছে এমুলেট করি। হ্যাঁ, তাহলে এইচ আছে। এখন আমি আরেকটা ক্যারেক্টার দেই কে। প্রত্যেক দুইবার কে আসছে, একটা কে হচ্ছে আমার ইনপুটের কে, আর একটা হচ্ছে ওর আউটপুটের কে। বুঝা গেছে? এখন যদি আমি এসটা কেটেও দেই, এস কিন্তু এখানে আসলে ইম্পর্টেন্ট বিষয় না, এই জায়গাতে আমি কমেন্ট করেও দেই। ঠিক আছে, তাহলে কি রইলো, দুইটা বিষয় আছে এখানে, মুভ এইচ টু হচ্ছে 1 এ, তারপর ইন্টারাপ্ট 21 এইচ করলাম। এই কাজটা একটা হলো, এটার কারণ হচ্ছে স্ক্যান হয়ে গেল। সেই স্ক্যানটা হয়েছে এল এর ভিতরে একটা ক্যারেক্টার, এটা বোঝা ইম্পর্টেন্ট, একটা ক্যারেক্টার। তারপর সেই জিনিসটা চলে আসলো হচ্ছে ডিএল এর ভিতরে। ডিএল এর ভিতরে আনলাম কেন? কারণ যাই প্রিন্ট করবো তার ডিএল এর ভিতরে থাকতে হবে। তারপর হচ্ছে এইচ এর ভিতরে কমান্ড আমরা চেঞ্জ করে দিলাম 23 নাম্বার লাইনে, সেখানে আসার কমান্ড চেঞ্জ করে লিখলাম হচ্ছে 2, এর মানে হচ্ছে এখন প্রিন্ট করো। তারপর যখন আমরা ইন্টারাপ্ট করলাম তখন এটা প্রিন্ট হবে। তাহলে আমি আরেকবার এমুলেট করি, এমুলেট করার পর রান করলাম, এখানে কি হবে, ধর দিলাম হচ্ছে জি, জি দেওয়ার পর সাথে সাথে আরেকটা জি প্রিন্ট হয়েছে। এখন পাশাপাশি প্রিন্ট হওয়ার কারণ কি? কারণ হচ্ছে যে আমরা এখন লাইন ব্রেক, ক্যারিজ রিটার্ন এই টাইপের কিছু একটা লিখি নাই, তাই আমরা হচ্ছে পাশাপাশি দেখা যাচ্ছে। ওকে, এখন আমরা ফাইনাল জিনিসটা দেখি, সেটা হচ্ছে যে স্ক্যান প্রিন্ট কিছু স্ক্যান বা এগুলো কিছু করবো না। একটা জিনিসই করবো, সেটা হচ্ছে যে নামের ভিতরে আমরা আবির লিখলাম, শেষে একটা ডলার সাইন দিলাম। এখন মুভ, এখন আমাদের যদি একটা স্ট্রিং প্রিন্ট করতে হয়, তাহলে এইচ এর ভিতরে কি পাঠাতে হবে, 9 পাঠাতে হবে। আর আমাদের হচ্ছে যে ডি এক্স এর ভিতরে একটা অ্যাড্রেস পাঠাতে হবে। অ্যাড্রেস পাঠানোর সিস্টেম হচ্ছে এইরকম, লোড ইফেক্টিভ অ্যাড্রেস, LEA। এটার সিস্টেম একই রকম, এখানে দুইটা হচ্ছে অপারেন্ট দেওয়া হয়, বাম পাশেটা হচ্ছে ডেস্টিনেশন, ডান পাশেটা হচ্ছে সোর্স। তাহলে আমাদের ডেস্টিনেশন হচ্ছে ডিএক্স, সোর্স হচ্ছে নেম, ঠিক আছে। সোর্স হলো নেম, ডেস্টিনেশন হচ্ছে ডিএক্স। তারপর আমরা আগে গেলাম, লিখলাম হচ্ছে কিসে যাবে, এখন আমাদের ইন্টারাপ্ট করব, ইন্টারাপ্ট 21H, কাজ শেষ। এখন যদি হচ্ছে আমার ভেরিয়েবল কাজ করে তাহলে বুঝবো যে আগেরবার কোনো সমস্যা ছিল, আর যদি ভেরিয়েবল কাজ না করে তাহলে বুঝবো যে ভেরিয়েবলে কোনো সমস্যা আছে। হ্যাঁ,
ভেরিয়েবলের কোনো সমস্যা আছে নেমে, তাহলে নেম কি কোনো কিছু আসলে বোঝায়? নেম বা কোনো কিছু লিখিত? নেম মনে ইয়ে থাকতে পারে, তোর হচ্ছে কিওয়ার্ড থাকতে পারে। না, কি বোঝো তো, চিন্তা করো তো। Wait a second. AXDX, data small, data SS, data byte. In procedure, AX এর ভিতরে আনলাম ডাটা, TS এর ভিতরে আনলাম মুভ। Select. আচ্ছা, বাইট, ডাটা বাইট হচ্ছে আবির ডলার আপলোড, দেখলাম হচ্ছে আমরা আবির সেভ করি। এই ভুল হইছে না, আবির নাম দিছিস কেন? তুই হচ্ছে কোডের নাম তো বাইট দিবি। ও বাইট, হ্যালো, আরে বাপ রে, হ্যাঁ কাজ করতে তো। ওকে, তো এখন কোনো কারণে কাজ করতেছে আবার। তো এই হচ্ছে আমার কোড। এই কোডে কিভাবে লিখছি আমি আরেকবার বলি, যেহেতু হচ্ছে যে আমি একটু লাইন থেকে দূরে সরে গেছিলাম, কেন প্রিন্ট হচ্ছে না সেটা দেখার জন্য। তো দেখ 6 নাম্বার লাইনে হচ্ছে যে আমি একটা ভেরিয়েবল ঘোষণা করছি বাইট, সেখানে লেখা আছে ডাটা বাইট, তারপর এর ভিতরে ফার্স্ট তোর কোলনে লেখা, সরি কি বলতেছি, কি বলে এটার নাম ভুলে গেলাম, এটা জানি কি বলে রে, কোটেশন, প্যারেনথেসিস নাকি, না সরি প্যারেনথেসিস না, কোটেশন, সিঙ্গেল কোটেশন। বাইটের কোটেশন ভিতরে আসলে কোটেশন, সিঙ্গেল কোটেশন। যাচ্ছে। আচ্ছা, এইখানে হচ্ছে যে আমরা কোড লিখলাম। হ্যাঁ হ্যাঁ, শোনা গেছে। 12 নম্বর, তারপর হচ্ছে 13 নম্বর লাইনে হচ্ছে আমরা ডাটাকে এখানে ইনক্লুড করছি। 15 নম্বর লাইনে এসে আমরা বলছি কি যে এইচ হচ্ছে 9 রাখো। এর মানে কি হবে যে আমরা এখন একটা স্ট্রিং প্রিন্ট করতে যাচ্ছি। কি স্ক্রিন প্রিন্ট করা হবে? ডিএক্স এর ভিতরে হচ্ছে যে অ্যাড্রেসটা রাখা হবে, সেই অ্যাড্রেসটা আমাদের প্রিন্ট করতে হবে। তাহলে অ্যাড্রেসকে মুভ করানোর জন্য আমাদের একটা LEA, কথা ছিল লোড ইফেক্টিভ অ্যাড্রেস। হ্যাঁ শোন, এই যে তোর হচ্ছে বল। নেম হচ্ছে কাজ করতেছিল না, কারণ হচ্ছে নেম হচ্ছে রিজার্ভ ওয়ার্ড, বুঝছস, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের। ও দেখছো, এই ওয়াও কারণে। ম্যান, ওয়াও। ধন্যবাদ বন্ধু, এই কারণে কাজ করে নাই। ওকে, তারপর হচ্ছে ইন্টারাপ্ট হলো 21H, তারপর মুভ করলো H এ 4CH এবং ইন্টারাপ্ট হলো 21H। তাহলে যদি এখন আমরা হচ্ছে এখানে প্রিন্ট করতে যাই, এমুলেট করতে যাই, তাহলে কি হবে? আবির প্রিন্ট হয়ে গেছে, কারণ ওটার ভিতরে আবির লেখা আছে। আচ্ছা, তো আমরা কি হচ্ছে তিনটা যে কমান্ড আছে 1, 2 আর H, তিনটা বোঝা গেছে নাকি 2 এরটা আরেকবার দেখাবো? কারণ এখন 2 এরটা কাজ করবে। বুঝা গেছে আমার তো, 4CH তো বুঝা গেছে। এই 2 এরটা আরেকবার দেখাই। সেটা হচ্ছে এখানে 2 দিলাম, তারপরে মুভ করলাম হচ্ছে ডিএল এর ভিতরে হচ্ছে বাইট নামে যে এটা আছে ভেরিয়েবল আছে, এটা মুভ করলাম, এরপর হচ্ছে ইন্টারাপ্ট করলাম 21H। তাহলে কি হবে? বাইটের ভিতরে যেই হচ্ছে যে একটা ক্যারেক্টার আছে 21H, ওকে, সেটা প্রিন্ট হবে। এমুলেট করলাম, প্রিন্ট করলাম, দেখ এ প্রিন্ট হইতেছে, কারণ আমি হচ্ছে বাইটের ভিতরে এ রাখছি। তাহলে এখন সবকিছু কাজ করতেছে। আগে এটা রিজার্ভ ছিল, টোকেন ছিল, তাই হচ্ছে এটা তখন কাজ করে নাই। ওকে, আমাদের তিনটা জিনিস কাজ করলে, তিনটা জিনিস আমার দেখানো ছিল আপাতত।
আমরা হচ্ছে সামনে আগাই। তাহলে আমাদের এখানে কি ছিল, এল এর ভিতর থেকে স্ক্যান করা আমরা শিখলাম, প্রিন্ট করা শিখলাম, এবং হচ্ছে যে স্ট্রিং প্রিন্ট করা আমরা শিখলাম। মুভিং অন। এখন এই যে মুভ সম্বন্ধে কিন্তু আমি আসলে কিন্তু অতটা হচ্ছে টিপিক্যাল কোনো ধারণা দেই নাই। তো হচ্ছে মুভ সম্বন্ধে একটা আইডিয়া দেই। সেটা হচ্ছে যে অলরেডি যেটা বলছি যে মুভটা হচ্ছে এরকম স্ট্রাকচারে থাকে। প্রথমে লিখতে MOV, তারপর হচ্ছে যে আমাদের ডেস্টিনেশনের অ্যাড্রেস দিতে হয়, তারপর হচ্ছে আমাদের সোর্স। তো আমাদের যে আচ্ছা আমরা অ্যাসেম্বলি প্রোগ্রামিং করতেছি, এখানে মোটামুটি 4 ধরনের ডেটা হোল্ডার আছে। কি কি আছে? একটা হচ্ছে তোর ভেরিয়েবল টাইপের, আর রেজিস্টার আছে 2 ধরনের, একটা হচ্ছে জেনারেল রেজিস্টার, আর একটা হচ্ছে তোর সেগমেন্ট রেজিস্টার, আর একটা আছে হচ্ছে আমাদের কনস্ট্যান্ট যেটা আছে, যেটাকে আমরা ই কি উই দিয়ে হচ্ছে যে আমরা ডিফাইন করতে পারি। তো জেনারেল রেজিস্টারের নামগুলো আমরা একটু শিখে নিই। স্যার কিন্তু এই জিনিসগুলো কয়েকবার বেশ কয়েকবার বলছে, আমার মনে হয় যে প্রতি সেশনে একবার করে বলে। ঠিক আছে, তো জেনারেল রেজিস্টারের নামগুলো হচ্ছে AX অ্যাকুমুলেটর রেজিস্টার, BX বেস রেজিস্টার, CX কোড রেজিস্টার, DX ডাটা রেজিস্টার। ঠিক আছে, এছাড়া আছে সেগমেন্ট রেজিস্টার আছে, কোড সেগমেন্ট, ডাটা সেগমেন্ট, স্ট্যাক সেগমেন্ট এবং হচ্ছে এক্সট্রা সেগমেন্ট। তো কিভাবে মুভের ভিতরে এরা কিভাবে কাজ করতে পারে, কোনটা পসিবল আর কোন ধরনের হচ্ছে যে মুভ ইনস্ট্রাকশন পসিবল না, সেটা হচ্ছে এইরকম যে নো গুলো আমি কেন হচ্ছে বেশি এমফেসাইজ করছি সেটা একটা বিষয়। প্রথমে আমরা একটু বলি, কনস্ট্যান্টের ভিতরে কনস্ট্যান্ট কখনোই ডেস্টিনেশন হতে পারে না, কারণ কনস্ট্যান্ট তো কখনো চেঞ্জ হবে না, কনস্ট্যান্ট কখনোই ডেস্টিনেশন হবে না। ঠিক আছে, জেনারেল টু জেনারেল সবসময় মুভ করা সম্ভব, জেনারেল সবসময় ডেস্টিনেশন হবে। অর্থাৎ কি, সেগমেন্ট রেজিস্টার থেকে জেনারেল ডেস্টিনেশন আনা সম্ভব, জেনারেল থেকে জেনারেলে আনা সম্ভব, মেমোরি লোকেশন থেকেও জেনারেলে আনা সম্ভব, এবং কনস্ট্যান্ট কেও জেনারেলে আনা সম্ভব। আবার যদি সেগমেন্ট রেজিস্টার আনতে চাই, সেটা জেনারেল মানে সেগমেন্ট রেজিস্টারের ডেস্টিনেশন হতে পারবে, শুধুমাত্র 2টা জায়গায় সেগমেন্ট রেজিস্টার কাজ করবে না। সেগমেন্ট রেজিস্টার সরাসরি সেগমেন্ট রেজিস্টার থেকে আনা যাবে না, এবং সেগমেন্ট রেজিস্টার সরাসরি কনস্ট্যান্টের ভিতরে যে ভ্যালু আছে সেটাকে মুভ করে সেগমেন্ট রেজিস্টারে আনা যাবে না। এই দুটো হচ্ছে নো। এবং মেমোরি টু মেমোরি কখনো হচ্ছে মুভ হবে না, এক মেমোরি থেকে সরাসরি আরেক মেমোরিতে নেওয়া যাবে না। তাহলে এই কাজগুলো করতে হইলেই আমাদের কি করতে হবে, যে একটা মিডিয়াম লাগবে, মাঝখানে হচ্ছে জেনারেল রেজিস্টারে ঘুরে যাব, তারপর হচ্ছে ওই জায়গাটা আমরা ফেরত যাব। যেমন ধর সেগমেন্ট থেকে যদি সেগমেন্টে নিতে চাই, প্রথমে সেগমেন্ট থেকে জেনারেলে নিয়ে যাব, তারপর ওই জেনারেল থেকে সেগমেন্টে নিয়ে যাব। ঠিক আছে, বা হচ্ছে প্রথমে মেমোরি থেকে হচ্ছে যে তোর মেমোরি থেকে হচ্ছে জেনারেল নিয়ে যাব, তারপর জেনারেল থেকে সেগমেন্টে নিয়ে যাব, যদি এরকম চাই। আর একটা কাজের জন্য কিন্তু স্যার যে মাঝে মাঝে আমাদের বলে, বা এখানে যেটা লেখা আছে, যে 2টা লাইন, যে 2টা লাইনে কথা বলতে না করছিলাম, যে @ডাটা, ঠিক আছে, এই সেগমেন্টটাকে প্রথমে হচ্ছে জেনারেল রেজিস্টারে নিছে, সেই জেনারেল রেজিস্টারকে তারপর হচ্ছে ডাটা সেগমেন্টে নিছে। বোঝা গেছে কথা? তো সরাসরি কোনো অ্যাড্রেস বা হচ্ছে কোনো ওইটা মেমোরি লোকেশনটা সরাসরি কিন্তু হচ্ছে আমি সেগমেন্টে নিতে পারি নাই। মেমোরি লোকেশনটা প্রথমে আসছে হচ্ছে আমাদের জেনারেল রেজিস্টারে, তারপর সেই লোকেশনটা আমাদের নিতে হয়েছে ডাটা সেগমেন্টে, কারণ আমাদের মূল গন্তব্য হচ্ছে ডাটা সেগমেন্ট। 2 পথ ঘুরে গেলাম কেন? কারণ এদের সরাসরি মুভ করা পসিবল না। ওকে, এই 2টা লাইন আমি এখন ব্যাখ্যা করে দিলাম। তাহলে আপাতত তোর সামনে যে ধর 23 লাইনে যে কোডটা আছে, এই কোডের প্রত্যেকটা কিন্তু ইঞ্চ তোরা চিনস। এখন তোদের কাছে প্রশ্ন হচ্ছে যে এই পুরো কোডটা আছে, এরকম কোনো জায়গা আছে যেটা তোরা বুঝতে পারিস, যেটা তোরা জানতে চাস আমার থেকে, বল। যদি না হয় তারপর আমি মুভ করব। আচ্ছা, যে হচ্ছে আসলে কিভাবে ইউজ করে? আমি অনেক সময় দেখছি যে সাব প্রসিডিউর গুলোতেও ইউজ করতেছে। ইউজ করাটা যতদূর আমি বুঝলাম, এটা হচ্ছে খুব সম্ভবত অ্যাড্রেসটা হচ্ছে যে মুভ করানোর জন্য। আমি এটা সম্বন্ধে 100% শিওর না, এটা নিয়ে আমি আসলে অতটা করি নাই, টাইম ইনভেস্ট করি নাই। এছাড়া কোনো প্রশ্ন? আচ্ছা, তোর হচ্ছে এই যে বাইট থেকে যে ডাটাটা মুভ করতেছে, এখানে যে হচ্ছে মানে যে সিকোয়েন্সে কোডটা লিখছিস, এই সিকোয়েন্সটা আগের বার তো লিখছিস না, তা মানে সিকোয়েন্সটা হচ্ছে মানে বিভিন্ন ওয়েতে লিখলে হবে, মানে পার্টিকুলার যে কোনো জায়গায় লিখিস। মজার ব্যাপার কি, আমি তোদের যখন সংজ্ঞাগুলো বলছি, সংজ্ঞাটা খেয়াল করিস, ঠিক আছে? যখনই ইন্টারাপ্ট করব, তখনও প্রথমে দেখবি এইচ এর ভিতরে কি আছে, যেইখানে লেখোস কোনো সমস্যা নেই, মানে হচ্ছে কোডের ভিতরে যেইখানে লেখোস। যখন ইন্টারাপ্ট করব, তখন দেখবো যে এইচ এর ভিতরে কি আছে। যদি দেখে যে এইচ এর ভিতরে 2 আছে, তাহলে চেক করবো ডিএল এর ভিতরে কি আছে। যদি দেখে এইচ এর ভিতরে 1 আছে, তাহলে হচ্ছে যে স্ক্যান করা শুরু করে দেবে, কার ভিতরে চেক করবে না, স্ক্যান করে এল এর ভিতরে রেখে দিবে। আর যদি দেখে এইচ এর ভিতরে 9 আছে, তাহলেও দেখবে যে ডি এক্স এর ভিতরে কোন অ্যাড্রেসটা আছে। বুঝতে পারছিস? তো এবার তুই যেই লাইনে লেখিস, এইচ এর ভিতরে ওই পর্যন্ত আসার পর এইচ এর ভিতরে যা আছে তাই চেক করবে, ডি এল এর ভিতরে যা আছে তাই চেক করবে। বুঝা গেছে কথা?
তো যত তোমার লাইনে লিখিস, আগে লিখিস পরে লিখিস, কোনো সমস্যা নেই। আর মজার Okay? ব্যাপার হচ্ছে কিন্তু মাথায় এটা রাখতে হবে যে তোর উদ্দেশ্য সফল হচ্ছে কি। একবার এজ বল। একবার এজ ডিফাইন করা হয়ে গেলে ওই এজ দিয়ে অনেকগুলা ইন্টারাপ্ট কাজ করা যেতে পারে। লাইক হচ্ছে তুই জাস্ট হচ্ছে 2 দিয়ে আরো অনেকগুলা কাজ করতে হ্যাঁ, অনেকগুলো ইন্টার কাজ করা যেতে পারে। ওকে, তো আশা করি হচ্ছে যে আর কোনো সমস্যা নাই, আমরা হচ্ছে আবার আগে। আচ্ছা, তোকে হচ্ছে এমআই শান্ত তো বলছে আমরা পাইলাম। পুরা কোডটা আরেকবার সামারাইজ করতে। ওকে, সমস্যা নাই, আরেকবার সামারাইজ করে দিচ্ছি। তো আমরা হচ্ছে লাইন 1 থেকে আসি। লাইন 1 এখানে হচ্ছে যে আমরা মডেলের সেগমেন্টটা বলে দিলাম যে মডেলটা আমাদের কিরকম হবে, কতটুকু মেমোরি নেবে। স্মল নিলে আমরা জানি যেখানে ডাটার জন্য হচ্ছে একটা সেগমেন্টও ধার্য করবে আর কোডের জন্য একটা সেগমেন্ট ধার্য করবে। তারপর হচ্ছে ডট স্ট্যাক নামে হচ্ছে যে আমাদের ডিরেক্টিভটা আছে, সেখানে এসে বললাম যে 100H পরিমাণ, এই সাইজ পরিমাণ হচ্ছে আমরা ডেটা নেব। ঠিক আছে, মানে এই সাইজ পরিমাণ হচ্ছে আমাদের স্ট্যাকে জায়গা রাখবে। স্ট্যাকে এর চাইতে বেশি যখন কিছু হতে যাবে তখন এই সমস্যা করবে, কারণ স্ট্যাকের জন্য আমরা এতটুকু জায়গায় ধার্য করে রাখছি। ওকে, এরপর হচ্ছে ডট ডাটা নামে যে ডিরেক্টিভটা আছে এর আন্ডারে হচ্ছে আমাদের সমস্ত টাইপের ভেরিয়েবল রাখতে পারবো। যদি মনে করি যে আমরা পাইটা যদি এখানে রাখতে যেতাম, তাহলে এভাবে লিখতাম পাই ইকুয়াল ইকিউ, ঠিক আছে, তারপর একটা হচ্ছে তোর ওই নাম্বারটা লিখে দিতাম। ঠিক আছে, ধর 3 পয়েন্ট, যদি এখানে জিনিসটা লেখাটা খুবই এক ধরনের ঝামেলা, তারপর ধর পাই এর মান হচ্ছে 3, ঠিক আছে, তো 3 রেখে দিলাম। হ্যাঁ, তো এই দুইটা জিনিস আমি করতে পারি। ডাটার আন্ডারে হচ্ছে ভেরিয়েবল টাইপ জিনিসও থাকবে এবং হচ্ছে কনস্ট্যান্ট টাইপের জিনিসগুলো থাকবে। এরপরে ডিরেক্টিভে আসি 9 নম্বরে, পয়েন্ট তারপর ডট কোড, এর আন্ডারে থাকবে আমাদের মূল কোডটা। তাহলে মূল কোডের ভিতরে আমাদের স্ট্রাকচারটা কিরকম ছিল, মেইন প্রসিডিউর আন্ডারে হচ্ছে আমাদের ইনস্ট্রাকশন গুলো থাকবে, তারপর হচ্ছে মেইন প্রসিডিউর এন্ড হয়ে যাবে, তারপরে ফাইনালি টোটাল হচ্ছে যে প্রসিডিউর এন্ড হবে। এর মানে হচ্ছে যে ওই মেইন এন্ড পি 22 নাম্বার লাইনে যেটা আছে তার নিচে চাইলে আমরা সাব প্রসিডিউর লিখতে পারি। ওকে, এরপরে আমাদের এই যে ডাটা যে সেগমেন্টটা আছে, এটা যে অ্যাড্রেসটা এই সেগমেন্টগুলো রাখছে, সেই জিনিসগুলো হচ্ছে যে আমাদের তো কোডের দরকার হবে, তাই হচ্ছে যে এই জিনিসটা আমরা মুভ করে আনতেছি। আমাদের মূল দরকার হচ্ছে ডাটা সেগমেন্ট নামে যে আমাদের রেজিস্টার আছে সেইখানে হচ্ছে ডাটার অ্যাড্রেস রেখে দিতে হবে যাতে ভবিষ্যতে এটাকে ইউজ করতে পারে। ওকে, তাহলে এই 2 লাইনের কাজ শেষ, 13 নম্বর লাইন 14 নম্বর লাইন। এরপর হবে আমাদের কি, আমরা চাচ্ছি এখন বর্তমান আমরা যেটা চাচ্ছি সেটা হচ্ছে যে কোনো কিছু প্রিন্ট করে দেখাতে চাইতেছি। তাহলে প্রিন্ট করতে হলে কি করতে হবে, এইচ এর ভিতরে একটা ভ্যালু রেখে দিতে হবে। যদি আমরা এইচ এর ভিতরে 2 রাখি তাহলে বুঝে নেয় যে আমাদের কিছু প্রিন্ট করতে হবে। কোথা থেকে প্রিন্ট করতে হবে, ডিএল এর ভিতরে যা আছে সেটি প্রিন্ট করতে হবে। তাহলে আমরা পরে ইন্টারাপ্ট করার আগ পর্যন্ত ওরা কোনো কাজ করবে না, কিন্তু তাহলে ইন্টারাপ্ট করার আগে যা করো আমার করে নিতে হবে। তাহলে ইন্টারাপ্টার আগে আমি লিখে দিলাম যে মুভ ডিএল এ বাইট হচ্ছে একটা ভেরিয়েবল যার আন্ডারে আছে এ। তাহলে ডিএল এর ভিতরে এ এর যে হচ্ছে তোর আস্কি ভ্যালুটা আছে সেটা চলে আসছে, এবং ফাইনালি আমরা লিখছি ইন্টারাপ্ট 21H। তাহলে 21H এটা যখনই করছে তখনও খোঁজা শুরু করছে যে এইচ এর ভিতরে কি আছে। যখন এইচ এর ভিতরে পাইছে 2, তারপর ও দেখছে যে ডিএল এর ভিতরে কি আছে, ডিএল এর ভিতরে আছে এ, তাহলে এটাকেও প্রিন্ট করে দিচ্ছে। বুঝা গেছে? এরপর হচ্ছে আমাদের একটা কনভেনশন আছে, কনভেনশনটা হচ্ছে যে তোর ডস থেকে হচ্ছে উইন্ডোজে ফেরত আসা। তাহলে উইন্ডোজে ফেরত আসতে হলে এইচ এর ভিতরে যে কমান্ড রাখতে হয় সেটা হচ্ছে 4ch, এবং যে কোনো কিছুকে যদি আমাদের এক্সিকিউট করতে হয় তাহলে যথারীতি আমাদের ইন্টারাপ্ট দিতে হবে, আর ইন্টারাপ্টটা হচ্ছে 21H। বুঝা গেছে? আশা করি বুঝা গেছে। ওকে, আচ্ছা, ওকে, তো মুভের পরে হচ্ছে আমরা এক্সচেঞ্জ নামে জিনিসটা দেখে নেব। এটা হচ্ছে যে এক্সচেঞ্জ জিনিসটা আমরা খুবই কম ইউজ করি, তবে এটা অনেক কাজে লাগবে। কিরকম কাজে লাগবে, 3-4টা লাইনের কোড আসলে একবারে করে ফেলতে পারবে। তাহলে এক্সচেঞ্জ করার সময়ও আমাদের কিছু নিয়মকানুন আছে, যেরকম মুভের সময় ছিল। এক্সচেঞ্জ করার বিষয় হচ্ছে যে এক্সচেঞ্জকে কোনোটা আসলে সরাসরি অপারেন্ড, সরাসরি কোনোটাকে ডেস্টিনেশন বলতে পারি না। এক্সচেঞ্জ বলতে কি, যে দেখ পরে দুটো লিখছে অপারেন্ড 1 অপারেন্ড 2, তাহলে কি হবে, অপারেন্ড 1 এর কন্টেন্ট অপারেন্ড 2 তে চলে যাবে, অপারেন্ড 2 এর কন্টেন্ট অপারেন্ড 1 এ চলে যাবে। তো এটাকে মুভের মাধ্যমে করতে চাই মিনিমাম 3 লাইন করতে হবে। তো সেই কাজটা সরাসরি হচ্ছে যে তো এক্সচেঞ্জ এক লাইন করতে পারে। ওকে, ভালো কথা। তাহলে ও কি মেইনটেইন করে, যেহেতু
আমাদের কনস্ট্যান্ট যে আছে সে কখনোই হচ্ছে কোনো রিস্ক করতে পারে না, সে একবার যা আছে নাই সে কোনো রিস্ট্রিকশন দিতে পারে না, কনস্ট্যান্ট কখন এক্সচেঞ্জের ভিতরে আসবে। প্লাস এখানে সেকেন্ড কখন এক্সচেঞ্জ কাজে আসে শুধুমাত্র আমাদের দুইটা মেমরি বা দুইটা সিস্টেম ডাটা হোল্ডার হচ্ছে এক্সচেঞ্জে কাজ করতে পারে, সেটা হচ্ছে জেনারেল রেজিস্টার আর হচ্ছে মেমরি লোকেশন। তারপরেও এইখানে মেমরি টু মেমরি এক্সচেঞ্জ করা পসিবল না, অন্যগুলো সম্ভব, যেমন মেমরি টু জেনারেল, জেনারেল টু জেনারেল এবং জেনারেল মেমরি, এগুলো এক্সচেঞ্জ করা সম্ভব। বোঝা গেছে? যেটা আমরা এইটা জিনিস থেকে শিখতে পারি যে কোনো কিছু যদি আমরা এক্সচেঞ্জ করতে চাই, মুভ করতে চাই, তাহলে সেখানে একটা জেনারেল রেজিস্টার নিয়ে আসবো, ও সব জায়গায় কাজ করে ডেস্টিনেশন হিসাবে। ওকে, এই দুইটা জিনিস শেখার পর এখন আমি এই পেজটা নিয়ে হচ্ছে খুবই তো ছিলাম, মানে কি বলে উৎফুল্ল ছিলাম যে এই জিনিসটা তোদের শেখাবো। ঠিক আছে, এটা শিখতে খুব মজা। তো স্যার কিন্তু হচ্ছে আমার লাস্ট সেশনে ফ্ল্যাগ নিয়ে শিখেছিল। ঠিক আছে, কি শিখেছে? জিরো ফ্ল্যাগ শিখেছে আর হচ্ছে ক্যারি ফ্ল্যাগ শিখেছে। তো এই জিরো ফ্ল্যাগ এবং ক্যারি ফ্ল্যাগ এই দুটোর উপর ডিপেন্ড করে আমাদের কিছু লেভেল বানানো হয়েছে। এই লেভেলগুলা হচ্ছে যে আমাদের এখন ভবিষ্যতে কাজে লাগবে। ঠিক আছে, লেভেলগুলো কিরকম? যদি আমরা বলে দেই জে এম পি, এর মানে হচ্ছে জাম্প। এরপর আমরা যেই লেভেলটা লিখবো, এই লেভেলটা যেইখানে লেখা আছে কোডের ভিতর কোথাও না কোথাও লেখা থাকতে হবে। যেইখানে লেখা আছে মানে যেইখানে ওই লেভেলটা দেওয়া আছে সেইখানেও চলে যাবে জাম্প করে। ঠিক আছে, এখন যদি উপরের দিকে থাকে তাহলে উপরে চলে যাবে, যদি ও নিচের দিকে থাকে তাহলে জাম্প করে নিচে চলে যাবে, এর মাঝখানের কোনো কোড এক্সিকিউট করবে না। বুঝা গেছে? তো আমি দেখলাম যে কিছু শর্ট ফর্ম আমি লিখে নেই। যে এমপি এটা সরাসরি জাম্প বোঝায়, এর কোনো শর্ত নাই, এই শর্ত ছাড়া জাম্প করে। যখন এই লাইনের কোডটা এক্সিকিউট হবে ও লেভেল 1 যেখানে লেখা আছে সেখানেও চলে যাবে। কিন্তু বাদ বাকি যেগুলো আছে সেগুলো শর্ত সহকারে। কিরকম? সেই শর্ত দেখে যে জিরো ফ্ল্যাগ এবং ক্যারি ফ্ল্যাগ এই দুটোর উপর হিসাব করে ও কিছু জিনিস নির্ণয় করে, সেটা হচ্ছে জিরোর সাথে কম্পেয়ার করে। যে এখন আমাদের যে জিরো ফ্ল্যাগটা এবং ক্যারি ফ্ল্যাগটা আছে সেটার উপরে দেখে যে আসলে আমি কি লাস্ট টাইম কোনো নেগেটিভ ভ্যালু পাইছি, কোনো ইকুয়াল ভ্যালু পাইছি মানে জিরো ভ্যালু পাইছি, নাকি হচ্ছে কোনো পজিটিভ ভ্যালু পাইছি। এই জিনিসগুলো হচ্ছে জিরো ফ্ল্যাগ এবং ক্যারি ফ্ল্যাগ দিয়ে বের করা সম্ভব, এই দুইটার সমন্বয়। তাহলে জে ফর ইউজ করা হয় জাম্প, এন ফর ইউজ করা হয় নট, এল ফর হচ্ছে লেস, জি ফর গ্রেটার, ই ফর ইকুয়াল এবং জেড ফর জিরো। তাহলে আমি যে জিনিসটা বললাম সেটা হচ্ছে যে এই কয়েকটা মানে ক্যারেক্টার ইউজ করে আমরা অনেক ধরনের কন্ডিশন দিতে পারি, অনেক ধরনের চেকিং করতে পারি। সেই কয়েকটা আমি হচ্ছে তোদের দেখাবো, কয়েকটা তোদের থেকে জিজ্ঞেস করব। যদি আমি লিখি জে এল, এটা বুঝে জাম্প ইফ লেস দেন জিরো, মানে যদি আমাদের এর আগে এরকম কোনো কাজ হয়ে থাকে যে কাজটার ফলাফল হইতেছে জিরো চেয়ে কম, নেগেটিভ সংখ্যা। ঠিক আছে, এই ফলাফলটা কিভাবে আসবে সেটা নিয়ে মাথা ঘামানোর দরকার নেই, কারণ ও জিরো ফ্ল্যাগ এবং ক্যারি ফ্ল্যাগ ইউজ করে এটা বুঝে ফেলতে পারবে। বুঝার ব্যাপার হচ্ছে এইটা যে এর আগে কোন একটা কাজ হয়েছে, এরকম একটা কাজ হয়েছে। স্যার কিন্তু সবসময় বলছে যখন আমরা কোনো ইনস্ট্রাকশন পালন করি তখন হচ্ছে জিরো ফ্ল্যাগ ক্যারি ফ্ল্যাগ চেঞ্জ হয়। তাহলে এই কন্ডিশনের আগে যখনই কোনো না কোনো কাজ হয়েছে সেটা জিরো ফ্ল্যাগ এবং ক্যারি ফ্ল্যাগকে চেঞ্জ করছে, ও সেটার উপরে খেয়াল করবে। ও কিন্তু দেখবে না যে আগে কোন কাজ হয়েছে, এটা বোঝার জিনিস। এই কন্ডিশন কখনোই দেখবে না আগে কি হয়েছে, ও জাস্ট চেক করবে যে জিরো ফ্ল্যাগ এবং ক্যারি ফ্ল্যাগ কোন অবস্থায় আছে, তার উপরে নির্ণয় করবে যে আগের কাজটা নেগেটিভ ছিল। হ্যাঁ বল। আমাদের মনে হয় এর আগে হচ্ছে কম্পেয়ার জিনিসটা একটু জানি না, থাকলে হচ্ছে ভালো হতো হয়তো। মানে আমরা তো প্রথমে কম্পেয়ার করে এটা আসলে লিখি না, এটা হচ্ছে ইম্পর্টেন্ট বিষয়, আগে কম্পেয়ার না করলে এটা কাজ করবে। ঠিক আছে, আগে কি হয়েছে সেটা আমাদের জানার আসলে দরকারই না, আগে কি হয়েছে। ও সবসময় চেক করে জিরো ফ্ল্যাগে কি আছে, ক্যারি ফ্ল্যাগে কি আছে। আমি তো এটা হচ্ছে এক্সাম্পল আসবো, ঠিক আছে, বিশদভাবে এক্সাম্পল আসবো। এর আগে জাস্ট হচ্ছে যে এরকম কন্ডিশন দেওয়া যায় সেই কন্ডিশন আমরা চেক করতেছি। ও সবসময় চেক করে যে কম্পেয়ারে জিরো ফ্ল্যাগে এবং হচ্ছে ক্যারি ফ্ল্যাগে কি হইতেছে সেইটার উপর ডিপেন্ড করে হচ্ছে যে এই কম্পেয়ার গুলো চালু করে। ঠিক আছে, তাহলে যদি লেখা হয় জাম্প লেস, যে এল লেখা হয় তাহলে বুঝে জাম্প ইফ লেস দেন, তাহলে যে এল এর পরে যেই লেভেলটা দেওয়া থাকবে ও লাভ দিয়ে সেই লেভেলে চলে যাবে। ঠিক আছে, এরপরে যদি এরকম লেখা জি জে জি, এর মানে হচ্ছে জাম্প ইফ গ্রেটার দেন। এই গ্রেটার দেন কার থেকে গ্রেটার হবে? জিরোর চাইতে। আগে যে কাজটা হয়েছে সেই আউটপুটটা যদি পজিটিভ হয়, ঠিক আছে, তাহলে হচ্ছে যে জাম্প করে একটা নির্দিষ্ট জায়গায় চলে যাবে যেখানে লেভেলটা দেওয়া আছে। এরপর হচ্ছে জাম্প ইকুয়াল, যদি এই আগের যে কাজটা হয়েছে সেই কাজটা যদি হচ্ছে জিরো ফ্ল্যাগকে ট্রু করে, ঠিক আছে, তখন হচ্ছে ইকুয়াল হয়ে যাবে। এর মানে দুজন সমান ছিল।
ঠিক আছে? তাহলে জাম্প তখনই করবে যখন হচ্ছে আগের কাজটা ইকুয়াল হয়ে থাকবে, অথবা একই কাজ আরেকভাবে ধরতে পারি, ঠিক আছে? জাম্প ইফ জিরো, এই দুইটা কাজ কিন্তু আসলে একই করে, কারণ কি ইকুয়াল হওয়া মানেই আসলে কিন্তু জিরো হয়ে যাওয়া। তারপর হচ্ছে আরেকটা আছে জাম্প লেস দেন অর ইকুয়াল। এর মানে বোঝাচ্ছে জাম্প তখনই করবে যদি আগের কাজটা হয় শূন্য হয় অথবা শূন্য চেয়ে ছোট হয়, নেগেটিভ সংখ্যা হয়, মানে নন পজিটিভ সংখ্যা হয়। এখন তোদের কাছে প্রশ্ন, প্রথমে মেহেদি বল যে যদি আমি লিখি যে জি ই, এটা সমান হলে কি বোঝাবে? জাম্প ইফ গ্রেটার অর ইকুয়াল। হ্যাঁ, এরপর হচ্ছে তোর পীযুষ বল বলে দেবো যদি না? জে এন, আচ্ছা পীযুষ বলিস না, না তুই বলিস না, পীযুষ বল যদি জে এন এল থাকে তাহলে কি হবে? জাম্প ইফ নট লেস দেন 0। ইয়েস। আচ্ছা, তারপরে মায়াবী বল জে এন জি থাকলে কি হবে? একই কথা। Jump if হ্যাঁ। not greater than. ইয়েস। আচ্ছা, ইব্রাহিম বল জে এন জি ই থাকলে কি হবে? ইব্রাহিম নাই। এটার সমস্যা আছে খুব সম্ভবত। অন্য কেউ থাকলে বলতো, আরেকজন বল, আমি আসলে দেখছি না তো কে কে আছে। এমআই শান্ত বল। মামুন বল, এমা শান্ত বল। Jump not greater than or equal. হাসিবুল বলছে এটা। এই তো ঠিক আছে, আছে বললাম, কারেক্ট। আচ্ছা বাস, আমি আসলে কি করলাম, আমি কেন এই জিনিসটা বললাম, এটা আমি মজা পাই কেন কি, এখানে আরো দুইটা জিনিস ছিল, মানে আমি দেখছিলাম যে জাম্প অ্যাবভ, জাম্প বিলো, মানে অ্যাবভ এগুলো বিলো। আবার লেখা ছিল। হ্যাঁ, অ্যাবভ বিলো ছিল, ওই দুইটা আমি ইচ্ছা করে স্কিপ করছি। ওই দুইটার আসলে কিন্তু দরকার নাই। গ্রেটার মানে হচ্ছে অ্যাবভ মানে আসলে, ঠিক আছে? তো এতগুলো আমি শেখা তো আসলে আমার দরকার নেই। ওগুলো হ্যাঁ, না, ওগুলো একটা জিনিসের জন্য উল্লেখ করলাম যে ওখানে লেখা ছিল সাইন্ড আনসাইন্ড, তো ওই ব্যাপারগুলো একটু যদি বলতাম। হ্যাঁ, আসলে আমি তোদের একটা মজার ব্যাপার বলি। আরিফিন স্যার কিন্তু একটা কথা বলছে যে আমাদের যেই আমরা যখনই কোনো ইনস্ট্রাকশন পালন করি, কম্পিউটার এতই বোকা যে দুইটা কাজে একসাথে করে, ও সাইন্ড কাজও করে আনসাইন্ড কাজও করে, ঠিক আছে? তো আমাদের আসলে ওইটা নিয়ে অত চিন্তা করার দরকার হবে না। খেয়াল করে দেখ, নেগেটিভ টু নেগেটিভ যখন আমরা কেটে দেবো তখন এটা অলরেডি পজিটিভ হয়ে যাবে, তাই আমাদের সাইন্ড আনসাইন্ড অত চিন্তা করতে হবে না। এই জন্য আমি ওই জিনিসটা বাদ দিয়ে দিচ্ছি। একটা ফলো করলেই পারি, আমি ওটা দেখতেছিলাম টেবিলে। হ্যাঁ, একটা ফলো করলে পারি। এবং এইখানে এরকম অনেকগুলো কমান্ড আছে যা আছে যে তোর রিডান্ডেন্ট। কিরকম? জাম্প লেস যখন বলবো সেটাই তো জাম্প নট গ্রেটার অর ইকুয়াল, একবারে শেষেরটা আর একবারে প্রথমটাই কিন্তু একই কাজ করে, ঠিক আছে? তো এই জিনিসগুলো যখন আমি বুঝবো, এটা কি হবে, শুধু কিন্তু এই কটা কমান্ড না, এর দ্বারা যদি আরো কিছু বানানো যায়, ঠিক আছে, সেগুলো কিন্তু পসিবল। মানে মিনিংফুল যদি কিছু তৈরি করতে পারোস তাহলে সেটাই হচ্ছে কথা। যদি নট আনতে চাস তাহলে জাম্পের পরে নট কথাটা নিয়ে আসবে, তারপরে গ্রেটার লেস আনতে চাইলে তারপরে সেটা আনবে, ইকুয়াল কথাটা সবার শেষে থাকবে, ঠিক আছে? এইভাবে তুই যে কোনো রকম তুই যেটা ভাববি, মজার ব্যাপার হচ্ছে তুই যেটা ভাববি ওই রকম কন্ডিশনে সম্ভব। হ্যাঁ শান্ত বল। এমএ শান্ত 10 মিনিট ধরে বলতেছে ক্লাস ভালো লাগতেছে না, ক্লাস হল্ট চাই, এটা কিছু বলতেছে। ও আচ্ছা, তো ওরে বের হয়ে যেতে কে না করছে কে? পরে তোমরা ভিডিও দেখে নিও বাচ্চারা। আর এগুলা কোপ আপ মানে কি করতে time স্যারের বেশি? 10টা ক্লাস, 10টা না 5টা ক্লাস মতো লাগবে, এটুকু আমি বলে দিলাম যে স্যার কিন্তু এগুলো 5টা ক্লাস মিলায় পড়াইছে। আচ্ছা, যদি তোদের কাছে বেশি এই হয়ে যায় আজকে সময়ের আচ্ছা বেশি, হঠাৎ আমরা already কন্টিনিউ 4:20 করি। বাজছে। আমি এভাবে বলছি, এটা দুইটা সেকশনে ভাগ করছি, বাদ বাকি স্লাইডে স্ক্যান না, এটা আমি এভাবে পরেই বলবো, এই পর্যন্ত আমার ছিল, ঠিক আছে? এখন এই যে ফ্ল্যাগ গুলো আছে, এই দুইটা ফ্ল্যাগ আমরা কি করব, যে নেক্সট যে সেশনে আসবো, ঠিক আছে, নেক্সট যে সেশন আসবে তখন আমরা এই লেভেলগুলো ইউজ করে শিখব, ঠিক আছে? যে অলরেডি অনেক টাইম হয়ে গেছে আর আমাদের সিস্টেমই ছিল 4:15 পর্যন্ত চালানো, ঠিক আছে? আমি যাতে বেশি চালাইতে চাই না। আমাদের নেক্সট সেশনে যখন আমরা আসবো, ঠিক আছে, তখন হচ্ছে যে আমরা এই জিনিসগুলা করব। আজকে ছিল হচ্ছে তোর মেইনলি টেকনিক্যালি থিওরিটিক্যাল, ঠিক আছে? কালকে হবে হচ্ছে মেইনলি তোর হচ্ছে ওটা কি বলে যে মাঠে নেমে কাজ হবে। হ্যাঁ বল। আর আমার সেগমেন্ট যে রেজিস্টার, এগুলা নিয়ে একটু কনফিউশন ছিল, মানে এগুলার ইউজ তাহলে কোন হিসেবে, মানে আমরা তো বেশিরভাগ জেনারেল রেজিস্টার ইউজ করতেছি, তো সেগমেন্ট রেজিস্টারটা আমরা আসলে কোন সময় ইউজ করি?
ডাটা স্টোর করার Segment register টা সময় সেগমেন্ট technically- করতেছো। ও আসলে সেগমেন্ট ধরে রাখে, খেয়াল করে দেখ, ও আসলে সেগমেন্ট ধরে রাখে, ও সেগমেন্ট নিয়ে সরাসরি কাজ করে। এবং আরো একটা ব্যাপার হচ্ছে যে এই সেগমেন্ট রেজিস্টার গুলা মেইনলি হচ্ছে যে জেনারেল রেজিস্টার গুলো হেল্পের জন্য কাজে আসে, ঠিক আছে। এবং আরেকটা জিনিস হয়, সেগমেন্ট রেজিস্টার তখন কাজ করে যখন আমাদের কিছু তোর লুকার আগাইতে হয়, লুকারে পিছাইতে হয়, তখন সেগমেন্ট রেজিস্টার গুলো কাজে আসে। এই কারণে কিন্তু এর আন্ডারে অনেকগুলা রেজিস্টার আছে, ইন্ডেক্স রেজিস্টার 2টা আছে, এদের আন্ডারে কাজ করে, ঠিক আছে। যখন অফসেট নিয়ে কাজ করে তখন সেগমেন্ট রেজিস্টার কাজে আসে সরাসরি। তুই কি এগুলা কোডে ইউজ করছিস? এই যে এইখানে যে এইগুলা দেওয়া আছে, না, সেগমেন্ট রেজিস্টার তুই কি অ্যাসাইনমেন্ট কমপ্লিট করতে কোডে ইউজ করছিস কখনো? না জাস্ট সেগমেন্ট হচ্ছে যে রেজিস্টার আমি ইউজ করি না, ডাটা আমি জেনারেল রেজিস্টারে কাজ করছি। ডাটা হ্যাঁ ওইটা বাদে আমি ইউজ করি না, দরকার কি। আচ্ছা ঠিক আছে। আজকে হচ্ছে 3টা বাজে শুরু করছি, বাট কালকে 2:45 শুরু করব। একটাই কারণ, আজকে যে 10 পেজে তোদের হচ্ছে যে আমি এগুলো পড়াইছি, ঠিক আছে, এই প্রত্যেকটা জিনিস হচ্ছে যে তোরা ট্রাই করবি, নিজে নিজে ট্রাই করবি, ভুলভাল যা আছে যত যত কিছু ট্রাই করার আছে করবি। কারণ আজকে মেইনলি কথা বলছে কে, যারা আমরা সবসময় কথা বলি, ঠিক আছে। এখন আমি কিন্তু হচ্ছে ওভারঅল সবার জন্য ট্রাই করছি, যেমন মেহেদি হোক, মুরসালিন হোক, ওরা হয়তো আর একটু ট্রাই করলে পারতো। তো যারা তোরা মেইনলি কথা বলস নাই, ঠিক আছে, তোদের জন্য কিন্তু এই মেইন স্লাইডটা তৈরি করা বা করা। আমি চাই যে তোরা কালকে প্রশ্ন কর, কালকে আমি 2:45 শুরু করব, এবং 2:45 শুরু করার পর আমি হচ্ছে যে তোদের প্রশ্ন নিব, এবং 3:05 থেকে হচ্ছে যে নতুন পড়া শুরু করব। তো বন্ধু ঠিক আছে নাকি? ইনশাআল্লাহ। ওকে, তাদের স্লাইডটা খুব ভালো ছিল বন্ধু, স্যারের থেকেও আমার কাছে ভালো লাগছে ব্যাপারগুলো।